ওকে। আহ আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? হ্যালো? ওকে। আচ্ছা। আম আমরা এই আচ্ছা স্লাইড কি দেখা যাচ্ছে এখন? ওকে। আচ্ছা। আম এটা হচ্ছে আমরা আগে একটা স্লাইড পড়েছিলাম গ্যাস পাওয়ার সাইকেলের। আম সেই স্লাইডটা এগেইন আমি আজকে ব্যাক করেছি। এই স্লাইডটার একটা জাস্ট সাইকেল আমরা এখন পড়ব। বাকি এই স্লাইডটার বাকিগুলোও করব। তবে এটা আরেকদিন করব। সিআই ইঞ্জিনটা এর আগের দিন আমরা অটো সাইকেল পর্যন্ত দেখেছিলাম। অর্থাৎ স্পার্ক ইগনিশন ইঞ্জিন এতদূর পর্যন্ত দেখা হয়েছিল। বাট সিআই ইঞ্জিনটা আমরা কম্বাশন ইগনিশন ইঞ্জিনটাও দেখব এরপর দিন। তো আজকে এই স্লাইডের জাস্ট একটা সাইকেল আমরা দেখব দ্যাট ইজ ব্রেটন সাইকেল। এবং কারণ ব্রেটন সাইকেলের সাথে রিলেটেড হচ্ছে রেফ্রিজারেশন সাইকেল। আজকে আমাদের মেইন টপিক হচ্ছে রেফ্রিজারেশন সাইকেল এবং সেটার জন্য সাপোর্টিভ টপিক হিসেবে আমরা ব্রেটন সাইকেলটা একটু দেখে রাখবো। ব্রেটন সাইকেলটা হচ্ছে বেসিক্যালি এইটা। সো আমরা আমাদের বোঝার সুবিধাতে এটা পিভি ডায়াগ্রামও করা যায়, টিএস ডায়াগ্রামও দেখা যায়। আমাদের বোঝার সুবিধার্থে টিএস ডায়াগ্রামটাই দেখবো। টিএস ডায়াগ্রামে তো আমাদের এনথালপিটা, কিউ এর চেঞ্জটা, টি এর চেঞ্জটা ইজিলি বোঝা যায়। সো এই জন্য টিএস ডায়াগ্রামটাই দেখবো। পিভি ডায়াগ্রামটা একটু পরে রাখবো। সো অন্য সব সাইকেলের মতো ব্রেটন সাইকেলেও বেসিক স্টেপ হচ্ছে 4টা। আমরা কান্ডা সাইকেল, র‍্যাঙ্কিন সাইকেল এগুলোতে পড়েছিলাম 4টা স্টেপ। টারবাইন, আফটারওয়ার্ডস কন্ডেন্সার, তারপর পাম্প, তারপর হচ্ছে বয়লার। এখানেও সেম। টারবাইন থাকবে একটা। এটা হচ্ছে ওপেন ব্রেটন সাইকেল। ব্রেটন সাইকেল হয় 2 ধরনের। একটা হচ্ছে ওপেন ব্রেটন সাইকেল, ক্লোজ ব্রেটন সাইকেল। সো মেইনলি আমরা ক্লোজ ব্রেটন সাইকেলটাই দেখবো। সো ক্লোজ ব্রেটন সাইকেলে স্টেপ হচ্ছে 4টা। টারবাইন, হিট এক্সচেঞ্জার অর্থাৎ বয়লার, ঠিক আছে? 2টা আছে। এটা হচ্ছে হিট এক্সচেঞ্জার, এটা হচ্ছে কন্ডেন্সার বিকজ হিট আউটপুট হচ্ছে এখানে। হিট ইনপুট হলে সেটা হবে বয়লার। দিস ইজ দ্যাট ওয়ান, ওকে? দেন কন্ডেন্সারের পর কম্প্রেসার। কম্প্রেসার অ্যাকচুয়ালি ওয়ান টাইপ অফ পাম্প। আপনি পাম্পও ইউজ করতে পারেন, কম্প্রেসারও ইউজ করতে পারেন। রেফ্রিজারেশন সাইকেল আমরা পাম্প ইউজ করি। এখন পাম্পের মেইন কাজ হচ্ছে অনেক নিচে থেকে পানিকে অনেক উপরে তুলে নিয়ে আসা বা লিকুইড জাতীয় পদার্থকে। সো রেফ্রিজারেটরে তো অ্যাকচুয়ালি অনেক নিচে থেকে কিছু তুলে নিয়ে আসা লাগে না, তাই না? সো ভূগর্ভস্থ কিছু নিয়ে আসা লাগে না, জাস্ট একটা প্রেসার ডিফারেন্স ক্রিয়েট করা লাগে। সো এই জন্য আমরা এখানে পাম্পের বদলে কম্প্রেসার ইউজ করি। এন্ড আফটারওয়ার্ডস ফোর্থ স্টেপ হচ্ছে বয়লার, অর্থাৎ আরেকটা হিট এক্সচেঞ্জ যেখানে হিট ইনপুট করবে সিস্টেমে, ঠিক আছে? এই আমাদের যে সিস্টেমটা সেখানে হিট গ্রহণ করবে এটার মাধ্যমে। সো আমরা এর আগে বয়লার ইউজ করছি। এখানে এখন এখানে আসলে বয়লার একটা ফ্রিজের সাথে তো সাধারণত বয়লার এত বড় একটা ইউনিট লাগানো আসলে দরকার পড়ে না বা করা হয়ও না। ইটস নট ফিজিবল, ইটস নট প্র্যাকটিক্যাল। সো এখানে অন্য ধরনের ছোট হিট এক্সচেঞ্জার গুলো ইউজ করা হয়, ঠিক আছে? তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই র‍্যাঙ্কিন সাইকেলের মতোই 4টা স্টেপ। এখন কোনটার পর কোনটা হয় এটা হচ্ছে দেখার বিষয়। তো
এখানে বেসিক্যালি শুরু হয় স্টেপ 1 থেকে। স্টেপ 1 এ আমরা যে কোনো ক্লোজ ব্রেথ সাইকেলে তো এটা আসলে ক্লোজ লুপের মধ্যে চলতে থাকে, যে কোনো একটা স্টেপ থেকে শুরু করা যায়। আমরা স্টেপ 1 থেকে শুরু করি, কম্প্রেসরের আগে থেকে। সো ফার্স্ট স্টেপ 1 থেকে 2 এ কম্প্রেসর ঢুকবে। কম্প্রেসরের কাজ হচ্ছে বেসিক্যালি কম্প্রেস করে প্রেসারটা ইনক্রিজ করে দেওয়া। ঠিক আছে, কোন একটা লিকুইড বা ভ্যাপারকে কম্প্রেস করে প্রেসারটা ইনক্রিজ করে দেওয়া। এখানে আসলে তাই করছে, এবং এইটা করা হয় সাধারণত আইডিয়ালি ফুললি ইনসুলেটেড পরিবেশে করা হয়, অর্থাৎ যেখানে কোনো হিট দেওয়া নেওয়া করবে না। ইনসুলেটেড মানে যে হিট দেওয়া নেওয়া হবে না, তাই না, শুধুমাত্র প্রেসারটা বেড়ে যাবে। তো 1 থেকে 2 পয়েন্টে যাচ্ছে, কোনো হিট দেওয়া নেওয়া করছে না, অর্থাৎ কোনো কিউ হয় নাই, দ্যাটস ওয়াই কোনো এসও হয় নাই, এসটা কনস্ট্যান্ট, একদম ভার্টিক্যালি লাইনটা উঠেছে। 2 থেকে 3 তে এই দেখেন কিউ ইনপুট মানে হচ্ছে অবশ্যই এখানে হিট গ্রহণ করেছে, এবং হিট গ্রহণ করা মানে হচ্ছে বয়লার অথবা হিট এক্সচেঞ্জার একটা, তাই না। এখানে বয়লার ইউজ করবো না আমরা, এখানে ছোট হিট এক্সচেঞ্জার গুলো ইউজ করা হয়। ওকে, সো এবং টি অনেক বেড়ে গেছে। এরপর 3 থেকে 4 এ এখানে 3 থেকে 4 হচ্ছে এগেইন 3 থেকে 4 হচ্ছে টারবাইন, এবং টারবাইনে করা হয় হচ্ছে গ্যাসটাকে বা গ্যাস ওয়াটার মিক্সচার যেটাই হোক না কেন, সেটাকে এক্সপান্ড করে সেটার প্রেসার কমিয়ে দেওয়া হয়। তো এখানে সেটাই করেছে আসলে, প্রেসার কমিয়ে দিয়েছে, এবং এটা করা হয়। প্রেসার যখন আপনি কমিয়ে দেবেন অটোমেটিক্যালি টেম্পারেচারটাও কমে যাবে। প্রেসার বেড়ে গেলে কলিশনের টেম্পারেচারটা বেড়ে যায়, যেটা এই 1 থেকে 2 এ হচ্ছে। আর প্রেসার কমে গিয়ে টেম্পারেচারটা কমে গিয়েছে, যেটা 3 থেকে 4 এ হয়েছে, যেটা টারবাইন অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি। এরপর এবং এখানে এসটা যেহেতু কিউটা কোনো দেওয়া না হয় না, অ্যাডিয়াবেটিক প্রসেস, দ্যাটস ওয়াই এসটাও কনস্ট্যান্ট। আইসেন্ট্রপিক, যে এই জিনিসগুলো আমরা অ্যাকচুয়ালি র‍্যাঙ্কিং সাইকেলে তো পড়ে আসছি কম বেশি, তাই না। এবং 4 থেকে 1 ইজ দ্য লাস্ট স্টেপ, যেটা আসলে কনডেন্সারে হয়। এখানে দেখেন হিট আউট হচ্ছে, তো কনডেন্সারে হয় কুলিং করে, এবং কুলিং করার ফলে টিটা আরো কমে গিয়ে আবার 1 পয়েন্টে ফিরে আসে, এবং একটা সাইকেল কন্টিনিউ হতে থাকে। ওকে, ম্যাম এই এখানে কিসের প্রেসার বাড়ানো হয় আর কিসের প্রেসার কমানো হয়? গ্যাসটা বা লিকুইডটা, যেই কন্ট্রোল সাবস্টেন্সটা নিয়ে আপনি কাজ করছেন, সেটার প্রেসার। ওকে ম্যাম। ওকে, আমরা র‍্যাঙ্কিং সাইকেলে পড়েছিলাম মনে আছে, প্রেসার বাড়িয়ে আমরা কার্ভের উপরে উঠে যাচ্ছিলাম, প্রেসার কমিয়ে আমরা কার্ভের নিচে নেমে যাচ্ছিলাম, ওই যে ওয়াটার কার্ভে। তো সেই প্রেসারটা বাড়িয়ে তাকে ডিফারেন্ট কার্ভে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বা নামানো হচ্ছে। ওকে, আচ্ছা, তো এটা আসলে পিভি কার্ভটা দেখানো হয়েছে সিম্পল। 1 থেকে 2 এ কম্প্রেসারের ভিতর প্রেসার বাড়িয়ে দেওয়া হচ্ছে গ্যাসটার বা লিকুইডটার, সে এখন যে ফেজে আছে সেই ফেজে, ঠিক আছে। লিকুইডটার প্রেসার বাড়িয়ে তাকে উপরে নিয়ে যাওয়া হচ্ছে। দেন 2 থেকে 3 এ হিট এক্সচেঞ্জার বয়লারে হয় কি, একই প্রেসারে প্রেসার চেঞ্জ হয় না, বাট টেম্পারেচারটা চেঞ্জ হয়, কিউ চেঞ্জ হয়। একই প্রেসারে কিউ দেওয়া হচ্ছে, যে প্রেসারটা কনস্ট্যান্ট থাকছে। ওকে, দেন আবার 3 থেকে 4 এ টারবাইনের ভিতর এগেইন এক্সপান্ড করে প্রেসারটা কমিয়ে দেওয়া হচ্ছে। আর 4 থেকে 1 এ আবার কনডেন্সারের ভিতর একই প্রেসারে আইসোবারিক একটা প্রসেস, একই প্রেসারে কিউটা বের করে নেওয়া হচ্ছে, অর্থাৎ কুলিং করা হচ্ছে। তো এখানে সেম প্রসেসটা দেখানো হয়েছে। ওকে, আচ্ছা, ব্রেটন সাইকেলটা আমরা কেন পড়লাম, বিকজ আজকে যে আমরা এখন পড়বো রেফ্রিজারেশন, সেইটা আসলে ব্রেটন সাইকেলের রিভার্স সাইকেল। ওকে, তো এইটা আমরা ব্রেটন সাইকেল আজকে ডিটেইল পড়বো না, জাস্ট জিনিসটা কি এটা বুঝলাম, যে 4টা স্টেপ আছে, কোনটার পর কোনটা হয়, কি কি ইউজ করা হয়, এটা বুঝলাম। রেফ্রিজারেশন বেসিক্যালি ব্রেটন সাইকেলের রিভার্স সাইকেলটা। ওকে, এখন আমরা রেফ্রিজারেশনে চলে যাব। ব্রেটন সাইকেলে মোটামুটি 4টা স্টেপ নিয়ে কোন কনফিউশন আছে? নো ম্যাম। আচ্ছা,
আর ওপেন ব্রেটন সাইকেলে জাস্ট একটা কনসেপ্ট দিয়ে দিই। ওপেন ব্রেটন সাইকেলে হচ্ছে আমরা যে এখানে ক্লোজ ব্রেটন সাইকেলে কন্ডেন্সার ইউজ করে যে কুলিংটা করি, ওপেন ব্রেটন সাইকেলে এই কুলিংটা করা হয় এনভায়রনমেন্টে। দ্যাটস ইট। আর কিছু আর কোনো পার্থক্য নেই, অর্থাৎ কন্ডেন্সার ইউনিটটাই নেই। দেখেন এখানে আসলে 3টে ইউনিট আছে, আর একটা ইউনিট নেই। টারবাইন থেকে গ্যাসগুলো বের হয়ে যাওয়ার পর এখন সেটাকে তো ঠান্ডা করতে হবে, সেটাকে বাতাসের মাধ্যমে পাস করে দিয়ে ঠান্ডা করা হয়, এবং তারপর আবার মানে ওই গ্যাসটা আসলে চলে যায়, বের হয়ে চলে যায়, ওটার কাজ শেষ। এখন আবার নতুন করে ফ্রেশ এয়ার ঢোকানো হয়, কারণ যেহেতু কন্ডেন্সিং করার পর তো আসলে এটা তো ওপেন সাইকেল, এখানে তো গ্যাসটা হারিয়ে যাচ্ছে। তো এখানে এগেইন ওই বাতাস থেকে বাতাস নিয়ে এখানে ঢোকানো হয়, তারপর সেটাকে প্রসেস করে আবার বাতাসেই ছেড়ে দেওয়া হয়। তো বেসিক্যালি এখানে ওপেন ব্রেটন সাইকেলে আমরা অন্য কোনো গ্যাস নিয়ে না, এয়ার নিয়ে কাজ করছি। সো এয়ার নিয়ে কাজ করছি, এয়ার বাতাস থেকে এনভায়রনমেন্ট থেকে বাতাস ঢুকছে এবং আবার সেটা এই বাতাসটা এনভায়রনমেন্টে চলে যাচ্ছে। তো এটা হচ্ছে ব্রেটন সাইকেলের জাস্ট জিস্ট। এখন আমরা রেফ্রিজারেশনে চলে যাব। ওকে, আচ্ছা, আজ আজকে আমরা যে টপিকটা পড়বো রেফ্রিজারেশন, এটা হচ্ছে বেসিক্যালি একটু থিওরিটিক্যাল টপিক। সো একটু না, মানে বলা যায় পুরোটাই থিওরিটিক্যাল টপিক, হালকা পাতলা ম্যাথ আছে, সেটা আমি এখানে স্লাইডে দেখাই নাই। বই থেকে আমি ম্যাথ দাগিয়ে দিব, সেগুলো করলেই হবে। আচ্ছা, তো রেফ্রিজারেশন হচ্ছে একটু আগে যা বললাম, ব্রেটন সাইকেলের হচ্ছে অপোজিট সাইকেলটাই হচ্ছে রেফ্রিজারেশন সাইকেল। ঠিক আছে, রেফ্রিজারেশনের মেইন কাজই হচ্ছে যে আম, মানে কুলিং সাইকেল। এখানে বেসিক্যালি জাস্ট একটা নির্দিষ্ট কক্ষ থাকবে, একটা নির্দিষ্ট চেম্বার থাকবে, যেটাকে আমরা কুলিং করব, এবং সাইক্লিক ওয়েতে এই কুলিংটা চলতে থাকবে। এটাই হচ্ছে রেফ্রিজারেশন। ওকে, এখানে ডেফিনিশন যেটা দিয়েছে এটা একটু কনফিউজিং, দ্যাট ইজ রেফ্রিজারেশন সাইকেল ট্রান্সফারস হিট ফ্রম আ লোয়ার টেম্পারেচার রিজিয়ন টু আ হায়ার টেম্পারেচার ওয়ান at the expense of work input to the system. So লোয়ার টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচারে হিটটা ট্রান্সফার করে হচ্ছে রেফ্রিজারেশন সাইকেলের কাজ। নরমালি কিন্তু আমরা যখন প্রাকৃতিক ভাবে কোনো হিট ট্রান্সফার করি, সেখানে কিন্তু হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচার যায়, তাই না? হিট, বিকজ যেখান থেকে বেশি টেম্পারেচার আছে সেখান থেকে কম টেম্পারেচার যাবে। বাট যেহেতু এখানে আমরা অপোজিটটা করতে চাচ্ছি, লোয়ার থেকে হায়ার টেম্পারেচার করতে চাচ্ছি, তাহলে এটার জন্য ন্যাচারালি এটা করা যাবে না, এটার জন্য একটা এক্সট্রা কাজ করতে হবে। এটা এখানে বলেছে রেফ্রিজারেশন সাইকেল ট্রান্সফার হিট ফ্রম আ লোয়ার টেম্পারেচার রিজিয়ন টু হায়ার টেম্পারেচার ওয়ান at the expense of work input to the system. যেহেতু অটোমেটিক্যালি জিনিস সাইমultaneously হওয়া পসিবল না, সেহেতু ওয়ার্ক ইনপুট আমরা সিস্টেমে দিচ্ছি। ওকে, এখন লোয়ার টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচার যাচ্ছে, এই জিনিসটা একটু বোঝা বাকি, তাই না? কেননা আমরা তো জানি যে রেফ্রিজারেশন মানে হচ্ছে ফ্রিজে ঠান্ডা করা। ফ্রিজে অ্যাকচুয়ালি কি হয়, ফ্রিজে বেসিক্যালি ফ্রিজের যে চেম্বারটা, সেটাই হচ্ছে আমাদের রেফ্রিজারেশন চেম্বার, সেটাই হচ্ছে আমাদের সিস্টেম। ওকে, সেইখান থেকে আমরা মানে হিট দেওয়া নেওয়া করবো এবং সাইকেলটা কন্টিনিউ রাখবো। সো এটা হচ্ছে কোল্ড রেফ্রিজারেট স্পেস, ফ্রিজটার কথা বলছি, এবং সেখান থেকে কিউ আমরা বের করে নিয়ে আসছি। ফ্রিজের ভিতর তো বিভিন্ন দ্রব্য আমরা রাখি এবং সেগুলোর ভিতর হিট থাকে। মেন কাজই হচ্ছে সেই তাদের ভেতরে যে হিট গুলো আছে, সেই হিট গুলা শোষণ করে আমরা বাইরে বের করে নিয়ে যাই, তাই না? এবং ফ্রিজটাকে ঠান্ডা রাখি।
সো এইটাই হচ্ছে রেফ্রিজারেশনের কাজ। সেটা হচ্ছে ফ্রিজের ভেতরে যে ঠান্ডা পরিবেশটা, সেখানে জিনিসপত্র রাখলে সেই পরিবেশটা কিন্তু ঠান্ডা না হয়ে একটু উষ্ণ হয়ে যায় বা হিট বেড়ে যায়। ওই ওই এক্সট্রা হিটটাকে ফ্রিজ রেফ্রিজারেশন সাইকেলের মাধ্যমে আমরা বের করে দিই এবং আবার আগের ঠান্ডা টেম্পারেচারে আমরা ফিরে যাই। এটাই হচ্ছে বেসিক কাজ। তো কোল্ড রেফ্রিজারেটেড স্পেস, ফ্রিজের ভেতরের চেম্বারটা, সেখান থেকে কিউ লো অর্থাৎ লো হালকা অ্যামাউন্টের একটা হিট আমরা বের করে নিয়ে আসলাম এবং বাইরে রেফ্রিজারেশন ফ্লুইড থাকে সলিনয়েডের ভিতর। আর ফ্রিজের পেছনে যেগুলো থাকে অনেকগুলো আর কি আঁকাবাঁকা পাইপের মতো থাকে। আপনারা হয়তো দেখতে পান না যখন ফ্রিজটা দেয়ালের সাথে আটকানো থাকে, যদি সরান তাহলে দেখতে পাবেন পিছনে আঁকাবাঁকা পাইপের মতো দেওয়া থাকে। অনেক সময় ফ্রিজে বাইরে থেকে দেখা যায়, অনেক সময় অনেক ফ্রিজে ঢাকা থাকে। তো এটাই হচ্ছে বেসিক্যালি যে আর এরিয়াটা রেফ্রিজারেন্ট ফ্লুইডস, ঠিক আছে, কুলেন্ট ফ্লুইড। যখন আমরা ভেতর থেকে হিটটা বের করে নিয়ে আসবো, সেটাই কুলেন্ট ফ্লুইডের মধ্যে দিয়ে সার্কুলেট করে আবার এনভায়রনমেন্টে এনভায়রনমেন্টে ছেড়ে দেওয়া হয় এবং আবার কুলেন্ট ফ্লুইডটা আবার রিজেনারেশন হয়ে আবার মানে প্রবাহিত হতে হতে ক্রমাগত এখানে ঠান্ডা হতে থাকে। ঠিক আছে, সে হিটটা বাইরে ছেড়ে দেয় এবং সে আবার ঠান্ডা অবস্থায় ফিরে আসে, যেন সে আরো হিট এখান থেকে বের করে নিয়ে আসতে পারে। ওকে, এটা হচ্ছে মেইন অ্যাক্টিভ মেকানিজমটা। এখন রেফ্রিজারেশন সাইকেল আসলে আরো একটা স্পেশাল কেসে ইউজ করা হয়, দ্যাট ইজ হিট পাম্প। ওকে, হিট পাম্প আসলে মেকানিজমটা এটাই, হিট পাম্পের কাজ হচ্ছে বেসিক্যালি হিট দেওয়া নেওয়া করা, কোন একটা সার্টেন জায়গা থেকে হিট বের করে নিয়ে আসা কিংবা কোন একটা সার্টেন জায়গায় হিট ইনপুট করা, হিট পাম্প এটা। ওকে, ওয়াটার পাম্প যেরকম ওয়াটার এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লো করা, হিট পাম্প সেরকম জোরপূর্বক, মানে যেখানে ন্যাচারাল ওয়েতে হিট প্রবাহিত হওয়া পসিবল না, সেই সব জায়গাতে জোরপূর্বক হিট প্রবাহিত করা হিট পাম্প। ওকে, ও ও এই হিট পাম্পের মেকানিজমটা অ্যাকচুয়ালি সেম, যে কোন একটা কোল্ড এনভায়রনমেন্ট থেকে সে হট এনভায়রনমেন্টে হিট ছেড়ে দিচ্ছে। কেননা নর্মালি কিন্তু হট থেকে কোল্ড এনভায়রনমেন্টে হিট অটোমেটিক্যালি যায়, কিন্তু কোল্ড থেকে কিন্তু হট এনভায়রনমেন্টে হিট যায় না নর্মালি। সেই জন্য এখানে আমরা ইউজ করি হিট পাম্প। হিট পাম্প ইউজ করে সেম এই যে কোল্ড রেফ্রিজারেশন সাইকেলে যেটা দেখলাম, কোল্ড একটা এনভায়রনমেন্ট অর্থাৎ কোল্ড রেফ্রিজারেটেড স্পেস, সেখান থেকে হিট বের করে নিয়ে যে হিট পাম্পে, এইচপি মানে হিট পাম্প, সে ওয়ার্ম হাউসে সে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এইটা অ্যাকচুয়ালি আমরা আমাদের তো বাংলাদেশে খুব একটা হিটার ইউজ করা হয়তো বা লাগে না, খুব বেশি শীত পড়লে অনেক সময় হিটার ইউজ করা যায়, বাট ঢাকাতে সাধারণত সেরকম হিটার তো রুম হিটার ইউজ করা লাগে না, কিন্তু রুম হিটারটা বেসিক্যালি এই হিট পাম্প মেকানিজমে চলে। ঠিক আছে, ওকে। তারপরে রেফ্রিজারেশনে কি বলছে যে আইডিয়াল রেফ্রিজারেশন সাইকেল উড বি দ্য রিভার্স কার্নট সাইকেল। যেহেতু যদি আমরা আইডিয়ালি চিন্তা করি, দ্যাট উড বি দ্য রিভার্স কার্নট সাইকেল, বাট ইট হ্যাজ প্র্যাকটিক্যাল লিমিটেশনস। কারণ আমরা কার্নট সাইকেল সম্বন্ধে অলরেডি জানি, র্যাঙ্কিন সাইকেল পড়ার সময় আমরা পড়েছি যে কার্নট সাইকেলের কিছু প্র্যাকটিক্যাল লিমিটেশন আছে, পাম্পিং এর সময়, তারপর টেম্পারেচার কন্ট্রোলে কিছু প্র্যাকটিক্যাল লিমিটেশন আছে, যে কারণে আমরা সাধারণত কার্নট সাইকেল আসলে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে ইউজ করাটা ফিজিবল না। তো এই জন্য আমরা রিভার্স ব্রেটন সাইকেলটা ইউজ করি। ঠিক আছে, রেফ্রিজারেশনের ক্ষেত্রে। আচ্ছা, প্র্যাকটিক্যাল রেফ্রিজারেশন সাইকেল, তো আইডিয়ালি রেফ্রিজারেশন সাইকেল যদি আমরা তৈরি করতে যাই, বেস্ট হয়তো কার্নট সাইকেল, রিভার্স একটা কার্নট সাইকেল যদি আমরা তৈরি করতাম। কার্নট সাইকেল অ্যাকচুয়ালি কি হয়, হিট ইনপুট করে কাজ করা হয়, তাই না? এখানে কিন্তু হিট আউটপুট করার জন্য কাজ করা হচ্ছে, সো এখানে এই জন্য রিভার্স কথাটা বলা হচ্ছে, যে আমরা কার্নট সাইকেল বা র্যাঙ্কিন সাইকেল সবকিছুর ক্ষেত্রে কিন্তু হিট দিয়ে কাজটা করি, আর এখানে হিটটা বের করে নেওয়ার জন্য কাজটা করা হচ্ছে, দ্যাটস এখানে রিভার্স ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে। ওকে, আচ্ছা, প্র্যাকটিক্যাল তো আইডিয়াল যেটা হওয়ার কথা ছিল সেটা তো আসলে না, তাই না? এটা তো আমরা বুঝতে পারলাম। সো প্র্যাকটিক্যালি রেফ্রিজারেশন সাইকেলস ইনক্লুড vapor compression cycle, vapor absorption cycle আর গ্যাস রেফ্রিজারেশন সাইকেল। সো রেফ্রিজারেশন সাইকেল অনেক ধরনের হতে পারে,
বেশ কয়েক ধরনের হতে পারে, আমাদের প্র্যাকটিক্যাল ইউসেজের উপর ডিপেন্ড করে। ভ্যাপার কম্প্রেশন সাইকেল, রেফ্রিজারেন্ট যে কুলেন্টটা সেটা ভ্যাপারাইজ করা হয় এবং কনডেন্স অল্টারনেটিভলি এট ডিফারেন্ট প্রেসার লেভেলস। একটু আগে আপনারা যে কোশ্চেনটা আমাকে করলেন যে অ্যাকচুয়ালি এখানে কোনটার প্রেসার বাড়াচ্ছি বা কমাচ্ছি, এক্ষেত্রে আমাদের ওয়ার্কিং ফ্লুইডটা হচ্ছে রেফ্রিজারেন্ট যে ফ্লুইডটা, আর যেটা নিয়ে আমরা একটু আগে বললাম রেফ্রিজারেন্ট যে ফ্লুইডটা কুলেন্ট ফ্লুইড, সেটাই হচ্ছে আমাদের ওয়ার্কিং ফ্লুইড। কারণ সেই বেসিক্যালি হিট প্রথমে ফ্রিজের ভেতরে ঢুকবে, ঢুকে সে হিটটা নিয়ে নিবে এবং তারপর সে হট এনভায়রনমেন্টে যে হিটটা ছেড়ে দিয়ে আসবে। তো বেসিক্যালি মেন কাজটা আসলে সেই করছে, ঠিক আছে। তো আমাদের এখানে ওয়ার্কিং ফ্লুইড হচ্ছে রেফ্রিজারেন্ট অর্থাৎ কুলেন্টটা। ওকে ম্যাম, জি, আচ্ছা এখানে যে কোল্ড যে চেম্বারটা থাকে ফ্রিজে, সেই কোল্ড এয়ারটা ওটা মানে হচ্ছে মানে দেওয়া হয় কিভাবে চেম্বারে কোল্ড এয়ারটা? ও কুলেন্টটা কিভাবে, আচ্ছা বেসিক্যালি আমরা ফ্রিজ খুললে তো দেখতে পাই না যে এখানে কিছু মুভ করতেছে বা কোনো কুলেন্ট আছে, তাই না? আসলে ওই যে আমার ফ্রিজের পেছনে আহ, এটা দেখা যায় না যে প্লাস্টিক যে লেয়ারটা দেওয়া আছে তার পেছনে অ্যাকচুয়ালি কুলেন্টটা মুভ করতে থাকে, তার পেছনে একটা সলিনয়েডাল জালির মতো দেওয়া থাকে, যেটা আপনাদেরকে এই যে এরকম একটা জালির মতো দেওয়া থাকে ফ্রিজের পেছনে, জাস্ট একটা পাতলা প্লাস্টিকের লেয়ার দিয়ে যেন ডিরেক্ট খাবারে এটা না আসে, বিকজ দিস ইজ ভেরি টক্সিক। যদি আপনি যদি এটা কনজিউম করেন, এটা দ্যাট ক্যান ইভেন লিড টু ইয়োর ডেথ। সো ডিরেক্ট খাবার আইটেমে যেন না ঢুকতে পারে এই জন্য একটা প্লাস্টিকের লেয়ার দিয়ে, যে সাদা, যেটা ফ্রিজ খুললে আমরা মেনলি প্লাস্টিক লেয়ারটা দেখতে পাই, তাই না? তো মানে মনে হয় যে এটা একটা ঘর, কিন্তু অ্যাকচুয়ালি ওই পাতলা প্লাস্টিক লেয়ারের জাস্ট পিছনেই এরকম সলিনয়েডাল পাসওয়ে দেওয়া থাকে, পাইপের মতো দেওয়া থাকে এবং এটার ভিতর দিয়ে কুলেন্টটা চলাচল করতে থাকে। এবং তার মধ্যে প্রচন্ড তাপগ্রাহী মানে প্রচন্ড ঠান্ডা থাকে জিনিসটা। এই জন্য তার থেকে কম টেম্পারেচার যখন সরি তার থেকে হায়ার টেম্পারেচার যখন ফ্রিজের ভেতর হয়, তখন সে ওই তাপটা নিজের ভিতরে অ্যাকসেপ্ট করে নেয় এবং হয়ে এভাবে সে বের হয়ে চলে যায়। এবং যে অন্যান্য যে কি বলবো কম্পোনেন্ট গুলোর মধ্যে তার যাওয়ার যে পরিবেশে ছেড়ে দেয়। ফ্রিজের পেছনে যদি আপনারা হাত দেন, ইটস নট সেফ দো, তাও হালকা গায়ে হাত দেওয়া যায়, হাত দেন তাহলে দেখবেন যে গরম হয়ে আছে, কি বিকজ পরিবেশে ইনসুলেশন তো আমরা আগেই বলেছি সবসময় পারফেক্ট হয় না। পরিবেশে যখন সে হিটটা ছেড়ে দেয়, অনেক সময় দেখা যায় যে ইনসুলেশনটা পারফেক্ট না হওয়ার কারণে ফ্রিজের পেছনটা গরম হয়ে থাকে, কেননা ওই দিক থেকে ক্রমাগত পরিবেশে হিট ছাড়ছে। ওকে ম্যাম। সো বেসিক্যালি আপনার প্রশ্নের উত্তর যদি দিতে চাই, এই কুলেন্টটা ফ্রিজের পেছনের দেয়ালে যে প্লাস্টিক লেয়ারটার পেছনে রাখা থাকে, সো যেন ভেতরে অ্যাকচুয়ালি কন্টামিনেট না করতে পারে। Okay? আচ্ছা, তাহলে refrigerant is vaporized and condensed alternatively at different pressure levels. Okay, তো vapor compression cycle এ বেসিক্যালি যে রেফ্রিজারেন্ট ফ্লুইডটা সেটাকে ভ্যাপরে কনভার্ট করা হয় এবং আবার কনডেন্স করে আবার লিকুইডে কনভার্ট করা হয়। এবং এই রেফ্রিজারেন্ট ফ্লুইড গুলো হয় এমনই ফ্লুইড যেগুলো তাপ ধারণ ক্ষমতা প্রচন্ড বেশি, মানে খুব ইজিলি সে তাপ গ্রহণ করে ফেলে এবং এটাকে খুব ইজিলি যেহেতু ইজিলি তাপ গ্রহণ করে ফেলে, সেহেতু ইজিলি তার ফেজও চেঞ্জ হয়, যেহেতু তার লেটেন্ট হিটটা সে ইজিলি তাপ গ্রহণ করে পেয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই খুব ইজিলি ফেজ চেঞ্জ করে ফেলে। তো ভ্যাপর কম্প্রেশন সাইকেলে অনবরত এই রেফ্রিজারেন্ট কুলেন্টটাকে ভ্যাপরাইজ এবং লিকুইডিফিকেশন করা হতে থাকে, ঠিক আছে। তারপর অ্যাবজর্পশন সাইকেল, এখানে অ্যাকচুয়ালি মানে রেফ্রিজারেন্ট কুলেন্টটাকে লিকুইডে কনভার্ট করা হয়, বাট এখানে হিট প্রদানের মাধ্যমে, ভ্যাপরাইজেশনের মাধ্যমে না, অন্য আর একটা লিকুইডের সাথে অ্যাবজর্ব করিয়ে অর্থাৎ মিক্স করিয়ে যেটাকে ওই লিকুইডের সাথে সংবন্ধন ঘটিয়ে লিকুইডে কনভার্ট করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে ভ্যাপর অ্যাবজর্পশন সাইকেল, অর্থাৎ গ্যাসিয়াস রেফ্রিজারেন্ট কুলেন্টটা ওই
আরেকটা কুলেন্ট বা আরেকটা লিকুইডের সাথে মিক্স করে অ্যাবজর্ব করিয়ে এই সাইকেলটা করানো হয়, ঠিক আছে। আর গ্যাস অথবা এয়ার রেফ্রিজারেশন সাইকেলে করা হয় কি যে রেফ্রিজারেন্ট ইজ ইন গ্যাসেস ভলিউম gaseous form throughout the cycle. ওকে, গ্যাস পাওয়ার সাইকেলের মতো। এবং এইখানে আসে আমাদের ব্রেটন সাইকেল, যে যখন আমরা এয়ার রেফ্রিজারেশন সাইকেল পড়বো তখন দেখবো যে অ্যাকচুয়ালি এটা ইটস রিভার্স টু ব্রেটন সাইকেল, কারণ ব্রেটন সাইকেল এক ধরনের গ্যাস পাওয়ার সাইকেল। গ্যাস পাওয়ার সাইকেলের সঙ্গে আমরা কি পড়েছিলাম, কোন কোন সময়ই পুরোপুরি লিকুইড হবে না, ম্যাক্সিমাম গ্যাস লিকুইড মিক্সচারে যাইতে পারে, বাট কোন সময় সে পুরোপুরি লিকুইড হবে না। ওকে, এছাড়া আদার রেফ্রিজারেশন সাইকেল আছে, এগুলো আরো কমপ্লেক্স, থার্মো ইলেকট্রিক রেফ্রিজারেশন, ভর্টেক্স টিউব রেফ্রিজারেশন এটসেট্রা। এগুলো এখন মানে আমরা পড়বো না, আমরা জাস্ট আমরা যে পাওয়ার সাইকেল গুলো পড়েছি সেইগুলো রিলেটেড রেফ্রিজারেশন সাইকেলটাই পড়বো। ওকে, both may operate on the same thermodynamic cycle but at different reference with respect to environmental temperatures. Okay, the object of a refrigerator is to remove the objective অর্থাৎ রেফ্রিজারেশন সাইকেলের ইন্টেনশনই হলো যে remove the heat from a cold space or medium. The objective of a heat pump is to supply heat to a warm space or medium, ঠিক আছে। তো হিট পাম্প আর রেফ্রিজারেটর অ্যাকচুয়ালি একটা অপোজিট। সেম মেশিন ক্যান রান অ্যাজ রেফ্রিজারেটর আর হিট পাম্প, একটু আগে বললাম যেহেতু মেকানিজম সেম মেশিন দিয়ে আমরা রেফ্রিজারেটর হিসেবে কাজ করাতে পারি, হিট পাম্প হিসেবে কাজ করাতে পারি, জাস্ট ডিরেকশনটা অপোজিট করে দিতে হবে, ঠিক আছে। এখানে অনেক ইম্পর্টেন্ট একটা টার্ম আছে, দ্যাট ইজ সিওপি অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স রেফ্রিজারেটরের ক্ষেত্রে যেটা সেইটা মেজার করা হয় ওয়ার্ক ইনপুট দিয়ে, অর্থাৎ কতটুকু সে কুলিং করতে পারছে এটা দেখে। আর হিট পাম্পের ক্ষেত্রে এটা মেজার করা হয় কতটুকু সে হিটিং করতে পারছে এটা দেখে, কারণ এই দুজনের কাজ তো আলাদা। তো কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স বেসিক্যালি আপনি যে কাজটা অ্যাচিভ করতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে মেজার করা হয়। এবং পরীক্ষার মাধ্যমে দেখা গিয়েছে যে ট্রায়াল এন্ড এরর করে দেখা গিয়েছে যে হিট পাম্পের সিওপি অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স ইকুয়ালস টু রেফ্রিজারেটরের সিওপি প্লাস 1 ভ্যালুর দিক থেকে, ঠিক আছে। এগুলো হচ্ছে টেকনিক্যাল টার্মস, এটা হচ্ছে রেফ্রিজারেটরের ক্যাপাসিটি প্রকাশ করতে সাধারণত এই সিওপি টার্মটা ইউজ করা হয়। ওকে, পরে যখন আমরা ম্যাথ দেখবো তখন আমরা মোটামুটি একটা ধারণা পাবো। EER, energy efficiency rating, it shows the BTU of heat removed per watt hour electricity, per unit electricity actually. So EER হচ্ছে energy efficiency rating, যেটা প্রতি ইউনিট ইলেকট্রিসিটি ইউজ করে সে কতটুকু টেম্পারেচার, কতটুকু ব্রিটিশ থার্মাল ইউনিট টেম্পারেচার রিমুভ করতে পারছে, এটাই আসলে EER। রেফ্রিজারেটরের ক্ষেত্রে রিমুভ করতে পারছে কতটুকু, আর হিট পাম্পের ক্ষেত্রে কতটুকু সে দিতে পারছে, তাই না। So EER equals to 3.412 COP. Typical COP রেফ্রিজারেটর equals to, সাধারণত রেফ্রিজারেটরের COP 2.5 থেকে 3.5 এর মধ্যে থাকে। তো এটাকে যদি 3.412 দিয়ে মাল্টিপ্লাই করে কম বেশি এই 8 থেকে 12 রেঞ্জের মধ্যে EER থাকে, ঠিক আছে। টিপিক্যাল গুড ওয়ার্কিং রেফ্রিজারেটর বা রেফ্রিজারেশন সাইকেলের জন্য। আচ্ছা, রেফ্রিজারেশন ক্যাপাসিটি হচ্ছে রেফ্রিজারেটরটা, এটা সাধারণত টন অফ রেফ্রিজারেশন এই টার্ম দিয়ে প্রকাশ করা হয়। এটা বলতে বোঝায় জি যে EER ইকুয়াল টু 3.412 সিওপি, এই সিওপিটা কি হিট পাম্পে নাকি রেফ্রিজারেটরে? রেফ্রিজারেটরের ক্ষেত্রে এখানে দেখানো হচ্ছে এই যে টিপিক্যাল সিওপি রেফ্রিজারেশন, এটা ফুলটাই রেফ্রিজারেশনের ক্ষেত্রে।
কারণ আপনি যদি হিট পাম্পের ক্ষেত্রে ইউজ করতে চান সেক্ষেত্রে তো আবার সিওপি -1 হয়ে যাবে, তাই না? এই সেম ফর্মুলাতে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ম্যাম ঠিক আছে। ওকে, আচ্ছা। আম, আহ, আমরা আসলে জাস্ট হিট পাম্প আপনাকে ধারণা দেওয়ার জন্য দিলাম যে হ্যাঁ সেম রেফ্রিজারেটরটা এইভাবে হিটার হিসেবেও কাজ করতে পারে, বিকজ সেম মেকানিজমে কাজ করে। তো আমাদের মেইনলি পড়তে হবে রেফ্রিজারেশন টাইপ। ওকে, আচ্ছা। Refrigeration capacity, ton of refrigeration, it is the cooling capacity that can freeze 1 ton of liquid water at 0 degree centigrade into ice at 0 degree centigrade in 24 hours. একটা রেফ্রিজারেটর যদি এক টন পানিকে, একটা রেফ্রিজারেটর যদি 1 টন পানিকে অর্থাৎ 200 পাউন্ড, 1 টন পানি মানে হচ্ছে প্রায় 2200 পাউন্ড, ঠিক আছে? সো সরি 2200 মানে 2000, অ্যাকচুয়ালি 200 না, সরি। সো 1 টন পানিকে যদি কোন একটা রেফ্রিজারেটর 1 টন 0 ডিগ্রি পানিকে যদি কোন একটা রেফ্রিজারেটর 1 টন 0 ডিগ্রি বরফে কনভার্ট করতে পারে, আমি আবার রিপিট করছি, 1 টন 0 ডিগ্রি পানিকে যদি কোনো রেফ্রিজারেটর 1 টন 0 ডিগ্রি বরফে কনভার্ট করতে পারে, তাহলে তার ক্যাপাসিটিকে বলা হয় টন অফ রেফ্রিজারেশন ক্যাপাসিটি। ওকে, এবং সময় এখানে টাইম ফ্রেম হচ্ছে 24 আওয়ার্স। 24 ঘন্টার মধ্যে যদি সে 1 টন 0 ডিগ্রি পানিকে 1 টন 0 ডিগ্রি বরফে কনভার্ট করতে পারে, তাহলে সে রেফ্রিজারেটরের ক্যাপাসিটিকে আমরা বলতে পারি যে হ্যাঁ ওর 1 টন রেফ্রিজারেশন ক্যাপাসিটি আছে। আমরা যে ডিপ ফ্রিজ গুলো ইউজ করি অর্থাৎ ফ্রিজার বলা হয়, অথবা আরো যদি হায়ার ক্যাপাসিটি আপনারা চান সেক্ষেত্রে ব্লাস্ট ফ্রিজার আরেক ধরনের হায়ার গ্রেডের ফ্রিজার আছে, যেগুলোতে রাখার কয়েক সেকেন্ডের মধ্যে যে কোনো অবজেক্ট ফ্রিজ বরফে কনভার্ট হতে পারে, মানে এত বেশি পরিমাণে হিট মানে অ্যাকসেপ্টেন্স ক্যাপাবিলিটি আছে তার রেফ্রিজারেন্টে। সো যত বেশি ঠান্ডা করার ক্যাপাসিটি বেশি, তত বেশি টন অফ রেফ্রিজারেশন বেশি, ঠিক আছে? আর নরমাল ফ্রিজের ক্ষেত্রে টন অফ রেফ্রিজারেশন কম্পারেটিভলি কম। সো 1 টন রেফ্রিজারেশন ইকুয়ালস টু, এখানে একটা ইউনিট কনভার্সন, এটাকে কি মানে আমাদের ওয়ার্ক ইউনিটে কনভার্ট করা হচ্ছে কিলোওয়াট ইউনিট। সো 1 টন রেফ্রিজারেশন ইকুয়ালস টু 3.516 কিলোওয়াট। ওকে, তাহলে এখন আমরা মোটামুটি তো জিনিসটা রেফ্রিজারেশনে আমরা কি কি ইউনিট ইউজ করি, কি জিনিসটা কি করে আসলে একটা ব্রিফ বুঝলাম। এখন আমরা ডিটেইলসে যাব। রেফ্রিজারেশন, এখন আমরা রিভার্স কার্নোট সাইকেল দেখবো, ঠিক আছে? সো রিভার্স কার্নোট সাইকেল দেখবো, এবং অ্যাকচুয়ালি এটা হওয়ার কথা ছিল রেফ্রিজারেশন সাইকেল, বাট এটা আসলে হয় না বিকজ অফ সাম প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনস লিমিটেশনস। সো আমরা কোন সাইকেলটা আসলে ইউজ করি সেটাও দেখবো। ওকে, সো ফার্স্ট ছবিতে আমরা দেখতে পাচ্ছি রিভার্স কার্নোট সাইকেল। ওকে, রিভার্স কার্নোট সাইকেল হচ্ছে কার্নোট সাইকেলে এই ছবিটা মনে আছে? কার্নোট সাইকেল আমরা গ্যাস পাওয়ার সাইকেলে দেখেছিলাম একটা জাস্ট স্কোয়ার শেপের ছবি। এটা তো আমরা র্যাঙ্কিন সাইকেলেও দেখেছি, তাই না? টিএস কার্ভ। তো মানে ওখানেও কার্নোট সাইকেলে টিএস কার্ভ আমরা দেখেছিলাম। এখানে খালি একটাই চেঞ্জ, অ্যারো সাইনটা খেয়াল করেন, অপোজিটে গেছে। এর আগে আমরা ক্লকওয়াইজ ঘুরেছিলাম, এখন আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো বিকজ ইটস রিভার্স কার্নোট সাইকেল। ওকে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো, আর এর আগে আমরা ঘুরেছিলাম ক্লকওয়াইজ। আচ্ছা, এখন রেফ্রিজারেশন সাইকেলে জাস্ট আমরা এখন 4টা ইউনিট সম্বন্ধে একটু পরিচিত হইনি। রেফ্রিজারেশন সাইকেলে 4টা ইউনিট, দ্যাট ইজ টারবাইন, বয়লারের বদলে ইভাপোরেটর ইউজ করা হয়, যে কোনো একটা হিট এক্সচেঞ্জার, ইভাপোরেটর হালকা হিট এক্সচেঞ্জার এটা। এরপর পাম্পের বদলে কম্প্রেসার ইউজ করা হয় বিকজ এত বেশি হাইটে আমাদের পানি আপ ডাউন করা লাগে না, দ্যাটস ওয়াই কম্প্রেসার ইউজ করা হয়। এন্ড এরপর কন্ডেন্সার ইউজ করা হয়। এটা কিন্তু গতবারে ইউজ করেছিলাম আমরা র্যাঙ্কিন সাইকেলে, কন্ডেন্সার। এবং এরপর আবার টারবাইন মানে এখানে একটা
কম্পারেটিভলি ছোট ব্লোয়ার ইউজ করা হয়, টারবাইনের মতোই কাজ করে সেটা, ঠিক আছে। এখন কার্নার সাইকেল যদি আমরা ইউজ করি, এক্ষেত্রে অনেক কার্নার সাইকেলেও কিন্তু কি করে, সে একদম আইডিয়ালি কোনো হিট লস ছাড়াই সে একদম পুরো সাইকেলে হিট দেওয়া, মানে হিট নিয়ে এবং হিট দিয়ে ভেতরে কাজ করতে থাকে, ঠিক আছে। সো কিন্তু এটার প্রবলেম মেনলি আমরা পড়েছিলাম দুইটা, একটা হচ্ছে হিট টেম্পারেচার কন্ট্রোলিং ক্যাপাসিটিটা আমাদের কমে যায়, এবং দুই আমরা পড়েছিলাম যে ডিফিকাল্ট টু মুভ হ্যান্ডেল ওয়াটার ওয়াটার লিকুইড মিক্সচার ইন পাম্প, তাই না। কম্প্রেসারও বেসিক্যালি এখানে পাম্পের কাজটাই করে, তো এখানে যদি আমরা কম্প্রেসার ইউজ করি সেক্ষেত্রে সেম ডিফিকাল্টি আমরা ফেস করি, দ্যাট ইজ এই যে ওয়াটার লিকুইড মিক্সচার যেটা আমাদের একটা স্টেপে আমাদের হ্যান্ডেল করা লাগে, সেইটা আমরা এখানে হ্যান্ডেল করাটা টাফ হয়ে যায় কম্প্রেসারের মধ্যে দিয়ে, ঠিক আছে। তো এই জন্য আমরা কার্নার সাইকেলটা আসলে মেনলি ইউজ করতে পারি না। এক্ষেত্রে প্র্যাকটিক্যাল সাইকেলে কি কি ইম্প্রোভাইজেশন আমরা করি। প্র্যাকটিক্যাল সাইকেলে ইভাপোরেশন ইজ কন্টিনিউড আপ টু ফুল ভ্যাপর ফেজ, এবং আমরা এমন করে ইভাপোরেশন করি যেন ফুললি ভ্যাপার পর্যন্ত যায়, বিকজ কম্প্রেসারে যেহেতু আমরা লিকুইড হ্যান্ডেল করা। ও আচ্ছা, এখানে আবার একটা ঝামেলা আছে, দ্যাট ইজ কম্প্রেসার যেহেতু আমরা ইউজ করি, এখানে কিন্তু লিকুইড হ্যান্ডেল করার দরকার নেই, কম্প্রেসার কিন্তু লিকুইড হ্যান্ডেল করতে পারে না, সে কিন্তু ভ্যাপার হ্যান্ডেল করে। ওকে, ঠিক পাম্পের অপোজিট। সো এটা আমি মিস করে গেছিলাম বলতে। সো সে কিন্তু ভ্যাপার হ্যান্ডেল করে। সো ইভাপোরেটর ফুললি আগে ভ্যাপারে, আমাদের স্টেপটা এখানে হয় অ্যাকচুয়ালি 1 থেকে 2 এ ইভাপোরেট করা হয়, যে লিকুইডটা কুলেন্টটা সে হিট দিয়ে ইভাপোরেট করে, দেন সেটা কম্প্রেসারে কম্প্রেস করে তার প্রেসারটা বাড়িয়ে দেওয়া হয়। এরপর সেই কম্প্রেসড যে ভ্যাপারটা সেটাকে কনডেন্স করা হয়, অর্থাৎ লিকুইফাই করা হয়, সেটা টারবাইনের ভিতর দিয়ে মুভ করে এবং তার প্রেসারটা আবার কমে যায় এবং ইভাপোরেট করে সেটাকে আবার গ্যাসে কনভার্ট করা হয়, ঠিক আছে। এখানে আসলে এই কাজটাই করা হয়। সো ইভাপোরেশন ইজ কন্টিনিউড আপ টু ফুল ভ্যাপার ফেজ, এমন করে ইভাপোরেশন করা হয় যেন ফুললি ভ্যাপার, কোনো ভ্যাপার লিকুইড মিক্সচার থাকে না, যেন কম্প্রেসার ইজিলি হ্যান্ডেল করতে পারে, ফুললি ভ্যাপার করে দেওয়া হয়। এক্সপেন্সিভ টারবাইন আমরা এর আগে জানতাম যে অনেক এক্সপেন্সিভ একটা ইউনিট, তাই না, ওটাকে বাঁচানোর জন্য কত কিছু আমরা অ্যাপ্লাই করেছি। সো এক্সপেন্সিভ টারবাইন এখানে রিপ্লেস করে বাই ফার লেস কস্টলি এক্সপানশন ভালভ অর থ্রটলিং ডিভাইস দিয়ে এখানে আমরা এটাকে রিপ্লেস করে দিই। বললাম যে এর থেকে টারবাইনের থেকে ছোট একটা ডিভাইস দেওয়া হয়, তো এখানে আমরা থ্রটলিং ডিভাইস দিয়ে এটাকে রিপ্লেস করি, বিকজ এখানে আমাদের মেইন কাজ হচ্ছে প্রেসার ড্রপ করা। থ্রটলিং ডিভাইস আমরা পড়েছিলাম আপনাদের এসএসএস প্রসেসে, আপনাদের মনে আছে কিনা, তো সেই থ্রটলিং ডিভাইসটা এখানে ইউজ করা হয়, ঠিক আছে। হঠাৎ করে একটা ডায়ামিটার চেঞ্জের মাধ্যমে প্রেসার ড্রপ করায়, ঠিক আছে। থ্রটলিং ডিভাইসের মেইন কাজ হচ্ছে এটাই, এবং এটা অনেক চিপ টারবাইনের থেকে। তো since only vapor is compressed, the compressor design in better and free from lubrication contamination by liquid refrigerant. So কম্প্রেসারটা এমন ভাবে ডিজাইন করা হয় যেন সেটা ফুললি ভ্যাপার হ্যান্ডেল করতে পারে, ঠিক আছে। এখানে কোনো মিক্সচার হ্যান্ডেল করার কেস নাই। টু ইমপ্রুভ দ্য পারফরমেন্স অফ দ্য সাইকেলের পারফরমেন্স বৃদ্ধি করার জন্য রেফ্রিজারেন্টটাকে চাইলে সাবকুল রিজিয়নেও নিয়ে যাওয়া যায়। আপনাদের মনে আছে কিনা জানি না, র্যাঙ্কিন সাইকেলে মনে আছে সাবকুল রিজিয়নে আমরা নিয়ে যাচ্ছিলাম। তো এখানে বলছি যে আমরা যদি আমাদের রেফ্রিজারেন্টের ওয়ার্কের পরিমাণ বাড়াতে চাই, অর্থাৎ কুলিংটা বাড়াতে চাই, আমরা রেফ্রিজারেন্টের টেম্পারেচার কনডেন্স করে একদম কম সাবকুল রিজিয়নে আমরা নিয়ে যেতে পারি। তাহলে কি, যদি আমরা যদি 10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের টেম্পারেচার, 20 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেডের টেম্পারেচার নিয়ে আসি, এক ধরনের 10 ডিগ্রি কুলিং হচ্ছে, তাই না। কিন্তু আমরা যদি 25 ডিগ্রি থেকে 10 ডিগ্রিতে নিয়ে আসি, কিংবা 20 ডিগ্রি থেকে 5 ডিগ্রিতে নিয়ে আসি, আরো বেশি কুলিং করতে পারছি না। তো ওয়ার্কটা আরো, রেফ্রিজারেশন ওয়ার্কটা আরো বেশি হচ্ছে। তো এখানে সাইকেল এফিসিয়েন্সি বাড়ানোর জন্য লোয়ার টেম্পারেচারটা আরো কম রেঞ্জে নিয়ে যাওয়া যায়, ঠিক আছে। টু
To improve the performance of the cycle in the refrigerant may be superheated in the evaporator. Even so এখানে কাজ ওয়ার্কটা বাড়ানোর জন্য কি করা যায়? 20 ডিগ্রি থেকে 10 ডিগ্রি যে এক্সাম্পলটা দিলাম, 20 থেকে 10-এ আমি যদি নামাই টেম্পারেচার, আমার কুলিং করা হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না? আমরা যদি 25 থেকে 10-এ নামাই, কুলিং হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, আমরা টেম্পারেচার কমাচ্ছি। আবার আমরা যদি 20 থেকে 5-এ নামাই, এখানেও কিন্তু 15 হচ্ছে। আবার যদি 25 থেকে 5-এ নামাই, এখানে কিন্তু 20 হচ্ছে, অর্থাৎ উপরে নিচে দুই দিকে আমরা রেঞ্জটা বাড়াই দিলাম। সো কন্ডেন্সারে আমরা সাবকুলডে নামাই নিয়ে আসবো এবং ইভাপোরেটরে আমরা সুপার হিটিং করে আরো বেশি টেম্পারেচার বাড়াই দিব। তাহলে দেখা যায় যে আরো বেশি টেম্পারেচার থেকে আরো কম টেম্পারেচারে নামানো লাগে। সো কুলিং ইফেক্ট এখানে আরো অনেক বেশি হয়। ঠিক আছে, এটা কি বোঝা যাচ্ছে? ম্যাম কন্ডেন্সারে কি লিকুইড করা হয়? লিকুইডের কথা কি বলছেন আপনি? জি 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 কন্ডেন্সারই বেসিক্যালি কন্ডেন্স করে, যে ভ্যাপারটাকে কন্ডেন্স করে লিকুইডে কনভার্ট করে। ওকে ম্যাম। ওকে, কন্ডেন্স করা মানে হচ্ছে ঠান্ডা করা। ঠিক আছে, তো একটা গরম ভ্যাপারকে যদি আপনি ঠান্ডা করেন, অটোমেটিক্যালি সেটা লিকুইডে কনভার্ট হয়ে যাবে, লেটেন্ট হিটটা ছেড়ে দিয়ে লিকুইডে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তো কন্ডেন্সারের কাজ বেসিক্যালি এই যে এখানে এই যে কিউ আউটপুট দেখছি, কিউ এই যে এইটা যে কিউ আউট, এইটা হচ্ছে কন্ডেন্সারের কাজ। ওকে, ওকে ম্যাম। তাহলে আমাদের অ্যাকচুয়াল রেফ্রিজারেশন সাইকেলটা কিরকম হচ্ছে, এটা চেহারা ইটস নো ওয়ান নিয়ার লাইক দিস, এটা কোনোভাবে এরকম হয় না। অ্যাকচুয়াল রেফ্রিজারেশন সাইকেল হয় এরকম। ওকে, তাহলে এখানে কি হচ্ছে, 1 থেকে শুরু করি। 1 থেকে 2 হচ্ছে এটা আমরা এখানে দেখবো না, এটা দেখে বোঝার চেষ্টা করবো অ্যাকচুয়ালি এটা কি 1 থেকে 2। ঠিক আছে, 1 থেকে 2 এ কি হচ্ছে, কনস্ট্যান্ট টেম্পারেচারে এস বেড়ে চলেছে। এস বেড়ে চলেছে, এস বাড়া মানে কি? 1 থেকে 2 এস বাড়া মানে কি? কিউ ম্যাম কিউ বাড়বে না কমবে? কি বললেন? কিউ বাড়বে এস ম্যাম। কিউ বাড়ে, এন্ট্রপি কিউ বাড়বে না কমবে? বাড়বে ম্যাম, এনট্রপি বাড়বে। স্বাভাবিক। সো 1 থেকে 2 এ হচ্ছে এখানে এস বাড়ছে, অর্থাৎ কিউ বাড়ছে। কিউ বাড়ে কোন কোন স্টেপে, কোন ইউনিটের মাধ্যমে? কোন মেশিনটা দিয়ে আমরা এইখানে কিউ বাড়াই, অর্থাৎ হিট ইনপুট করি? ইভাপোরেট। রাইট, ইভাপোরেটর, অর্থাৎ বয়লার। মানে আমাদের এতদিন পর্যন্ত জেনে আসি বয়লার, তো বয়লার তো অনেক বড় একটা জিনিস, ওটারই ছোট বাচ্চা ভার্সন হচ্ছে ইভাপোরেটর। ঠিক আছে, তো সে 1 থেকে 2 এ সে আইসোথার্মাল হিট অ্যাডিশন প্রসেস করে। ওকে, তারপর সে 2 থেকে 3 এ কি করে? 2 থেকে 3 এ সে আইসেন্ট্রপিক, অর্থাৎ কোনো টেম্পারেচার সে কিউ সে নেয় না, হিট সে নেয় না, সে আইসেন্ট্রপিক কম্প্রেশন করে। এবং কম্প্রেশন করে কোথায়? প্রেসারটা দেখেন বেড়ে গিয়েছে, প্রেসার মানে আইসেন্ট্রপিক, অর্থাৎ কোনো এন্ট্রপি চেঞ্জ হয়নি, কিন্তু টেম্পারেচার বেড়ে গিয়েছে, এর মানে হলো প্রেসারটা বেড়ে গিয়েছে। কোনো হিট দিইনি, কিন্তু টেম্পারেচার বেড়ে গিয়েছে, মানে হচ্ছে প্রেসার বাড়িয়ে কলিশন করিয়ে তার টেম্পারেচার বাড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, কোনো হিট না দিয়ে এভাবে টেম্পারেচার বাড়ানো যায়। সো এটা বেসিক্যালি কম্প্রেশন প্রসেস, অর্থাৎ প্রেসারটা বাড়িয়ে দেওয়া, কম্প্রেস করে প্রেসারটা বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, বাড়িয়ে 3 পয়েন্টে নিয়ে যায়। এই যে দেখেন কম্প্রেসর। এরপর 3 থেকে 4 এ কি করবে? এই যে দেখেন একই সেম ওয়াটার লাইন, কিন্তু এটা কিন্তু সেম, এটা এরকম বাঁকা লাইন দেখে কনফিউজ হয়ে না, এটা কিন্তু সেম ওয়াটার লাইন, আমরা পড়েছিলাম মনে আছে ওয়াটার লাইন গুলো। তো সেম ওয়াটার লাইন, অর্থাৎ কনস্ট্যান্ট প্রেসারে এখানে দেখেন 3 থেকে 4 এ এস কমে যাচ্ছে, বামে আসছে, তাই না? তো এস কমে যাচ্ছে। এস কমে কখন? যখন কিউ কমে যায়। এবং কিউ কমে কখন? এই ক্ষেত্রে
কন্ডেন্সারে হিট শোষণ করে নেয়। জি ম্যাম। ঠিক আছে, এবং এরপর 4 থেকে 1 এ এগেইন থ্রটলিং ডিভাইসের মাধ্যমে, এবং দেখেন এটা কিন্তু সমান একদম সোজা নেমে আসছে না, বিকজ আমরা টারবাইন চেঞ্জ করে থ্রটলিং ডিভাইস দিয়ে দিলাম। টারবাইনের মতো এত ইনসুলেটিভ, কিন্তু এটা অনেক সস্তা। তো আপনি যত দাম দিবেন, যে পরিমাণ খরচ করবেন, সে পরিমাণ আউটপুট পাবেন। টারবাইন অনেক দামি, ইনসুলেটিভ, সো মোর অর লেস সে ইনসুলেশনটা বেশি ধরে রাখতে পারতো। তো থ্রটলিং ডিভাইস এত বেশি ইনসুলেটেড না, তো সে একটা বাঁকা পথে 4 থেকে 1 এ নিয়ে আসে। এটা হচ্ছে অ্যাকচুয়াল আমাদের রেফ্রিজারেশন সাইকেল। ওকে, তো এইখানে এই যে 1 থেকে 1 2 3 4 ফুল স্টেপের এখানে নাম দেওয়া আছে, এবং আম, এই এই সাইকেলটাকে আরো বেশি পরিমাণে এফিশিয়েন্ট করে তোলা যায় কিভাবে, যে আমরা যদি এখানে এই যে দেখেন সুপার হিটের জায়গায় এখানে কার্নার সাইকেলে কি ভেতরেই এই যে এই মিক্সচার ফেজের মধ্যেই ছিল, কিন্তু এখানে আমরা কি করছি, ইভাপোরেটরের মাধ্যমে ফুল ভ্যাপর ফেজে নিয়ে যাচ্ছি, এবং এর ফলে যখন আমরা কম্প্রেসরে কম্প্রেস করছি, অটোমেটিক্যালি সে সুপার হিটেড পজিশনে চলে যাচ্ছে। এবং সুপার হিটেড একে যখন আমরা ফুল ভ্যাপর না করে এতদূর পর্যন্ত নিয়ে আসছিলাম, তাকে যখন আমরা কম্প্রেস করব, সে যাচ্ছিল এতদূর পর্যন্ত। সো কুলিংটা হচ্ছিল এখান থেকে এত দূর, কিন্তু এখানে কি হচ্ছে, কুলিংটা হচ্ছে এই 3 পয়েন্ট থেকে 4 পয়েন্ট পর্যন্ত, অর্থাৎ অনেক বেশি কুলিং করতে পারছে। যত বেশি কুলিং করতে পারছে, তত রেফ্রিজারেশন ওয়ার্ক বেশি। ওকে, জি ম্যাম। আচ্ছা, তো এইটা এইটা হচ্ছে, দিস ইজ নট দ্য রাইট ওয়ান অ্যাকচুয়ালি। এটা হচ্ছে আমরা মানে আইডিয়ালি ধরতে চেয়েছিলাম যে এরকম হওয়া উচিত, বাট এরকমটা অ্যাকচুয়ালি হয় না, এখানে তো আপ ডাউন হয়, তাই না? তো আম, এইখানে আসি আমরা এখন। এখানে বেসিক্যালি হচ্ছে কি, সেম প্রসেসটাই হচ্ছে আরো বেশি এফিশিয়েন্ট ভাবে। কি, এই যে দেখেন এখানে কন্ডেন্সারও কিন্তু এখানে বেশি কাজ করতেছে। কন্ডেন্সার 2 থেকে 3 পয়েন্টে এখানে না নিয়ে এসে 3 পয়েন্ট আরো সাবকোল্ড রিজিয়নে নিয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে দেখেন, 2 থেকে 3 তে এত বেশি পরিমাণে হিট সে ঠান্ডা করতে পারছে। ঠিক আছে, এটা হচ্ছে সুপার হিটিং এন্ড সাবকুলিং, আরো বেশি পরিমাণে ওয়ার্কটা রেফ্রিজারেশন ওয়ার্কটা বাড়ায় দেওয়া। ঠিক আছে, জি ম্যাম। ওকে, আচ্ছা, তাহলে components of typical air conditioning system, typical refrigeration cycle এ জাস্ট কি কি হয় এখানে এই সাইকেলের মাধ্যমে। আসলে আপনার রেফ্রিজারেশন সাইকেল ডান, পড়া শেষ, এখন আসলে তেমন কিছুই নেই। আজকে আমি ভেবেছিলাম ডাবল ক্লাস নিব, তবে মনে হচ্ছে এক ক্লাসের মধ্যে শেষ করে দেওয়া পসিবল। 8টা 2 বাজে, আমি জাস্ট আচ্ছা দেখি কতক্ষণের মধ্যে শেষ করতে পারি। আচ্ছা, তাহলে রেফ্রিজারেশন সাইকেলে বেসিক্যালি ছবির মাধ্যমে দেখানো হয়েছে ডিভাইস গুলোর চেহারা কি রকম হয়, সেটা আসলে এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট অফ অল এখানে ওয়ার্ম এয়ারের মাধ্যমে, এটা হচ্ছে মেইন আর কি প্র্যাকটিক্যাল যেভাবে হয় কাজটা করা হয় ডিভাইস গুলো, সেইভাবে আসলে সেখানে আসলে দেখানো হয়েছে। ওকে, আচ্ছা, এখানে এটা হচ্ছে ইভাপোরেটর। ওকে, ইভাপোরেটর থেকে কম্প্রেসারে যাবে, কম্প্রেসার থেকে সে কন্ডেন্সারে যাবে, এবং কন্ডেন্সার থেকে থ্রটলিং ডিভাইসের মাধ্যমে প্রেসার ড্রপ হবে। এখানে হচ্ছে বেসিক কাজ হচ্ছে এটা। ইভাপোরেটরের ভেতর ভেতর এটা আসলে আপনাদের জন্য এই ছবিটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ দেওয়া থাকতো, তাহলে মানে মিরর ইমেজ দেওয়া থাকতো, তাহলে বুঝতে সুবিধা হতো, কারণ এতক্ষণ আপনারা অ্যান্টি ক্লকওয়াইজ দেখে আসছেন। অসুবিধা নেই, জিনিসটা আসলে সেম, ডিরেকশন ম্যাটার না, কাজটা হচ্ছে ম্যাটার, তাই না? তো
ইভাপোরেটরের ক্ষেত্রে কি করছে, এখানে এটার ভেতরে আমাদের ইভাপোরেটরের ভেতরে আমাদের ওয়ার্কিং ফ্লুইড কুলেন্ট গুলা এর ভেতরে ঢুকে, ঠিক আছে, এই যে পাইপ গুলার মধ্যে দিয়ে যাওয়া আসা করে, এবং বাইরে থেকে ওয়ার্ম এয়ার, বাইরের এনভায়রনমেন্ট থেকে ওয়ার্ম এয়ার নিয়ে এসে এর ভেতরে এই যে এই ওয়ার্কিং ফ্লুইডটার আশেপাশে দিয়ে ফ্লো করানো হয়। বাইরে থেকে ওয়ার্ম এয়ার অর্থাৎ এনভায়রনমেন্টাল এয়ার নিয়ে এসে এই ওয়ার্কিং ফ্লুইডের মধ্যে দিয়ে প্রবাহিত করা হয়, ঠিক আছে। এর ফলে কি হয়, ওয়ার্কিং ফ্লুইডটার টেম্পারেচার অনেক বেড়ে যায়, কারণ সেই শুরুতে অনেক ঠান্ডা থাকে। আচ্ছা, ওয়ার্কিং ফ্লুইডটা অনেক ঠান্ডা থাকে এবং তার ভিতরে ওয়ার্ম এয়ার প্রবাহিত করে টেম্পারেচারটা টেম্পারেচার না, কিউটা বাড়িয়ে দেওয়া হয়, হিটের পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয়। এরপর সেই ওয়ার্কিং ফ্লুইড এখনো কিন্তু সে ফ্লুইড আছে, সে ওয়ার্কিং ফ্লুইডটা এবার সে ভ্যাপারে কনভার্ট করা হয়, ঠিক আছে। ভ্যাপারে কনভার্ট করে সেই ভ্যাপারটাকে কম্প্রেসারের মধ্যে দিয়ে কম্প্রেস করা হয়, কম্প্রেস করে প্রেসারটা অনেকটা বাড়িয়ে দেওয়া হয়। এবার হাই হাই প্রেসার এই গ্যাসটা, এই যে হট গ্যাস, হাই প্রেসার গ্যাসটা সে যায় কি এই কন্ডেন্সারের মধ্যে করা হয় কি, সে কুলিং হয়। ম্যাম আপনি কোন স্লাইডটা পড়াচ্ছেন? ফার্স্ট যে পেজটা, বাম সাইডের প্রথম ছবিটা। ম্যাম এখানে তো দেখছি পার্শিয়াল প্রেসার, তারপর 4 মেজার্স অফ কম্পোজিশন মিক্সচার, এই একটা স্লাইড আসছে ম্যাম। আচ্ছা, মানে কম্পোনেন্টস অফ টিপিক্যাল এয়ার কন্ডিশনিং সিস্টেম একদম শুরুতে দেখতে পাচ্ছেন না? ম্যাম এখন ঠিক আছে। দেখা যায় জি ম্যাম। components of typical air conditioning system, vapor compression হতে পারে, যাই হোক, এখন এখন দেখা যাচ্ছে? জি ম্যাম। ওকে, ঠিক আছে। তাহলে এখানে এরপর কি করা হচ্ছে, এই রেফ্রিজারেন্ট কুলারটাকে কন্ডেন্সারের ভেতরে কুলিং করা হচ্ছে, এবং কুলিং এবং কুলিং করার পর কন্ডেন্সারের ভেতরে কন্ডেন্স করে নিয়ে কুলিং করা হচ্ছে, এবং সেই কুলিং করার পরে সেটা আবার লিকুইডে কনভার্ট হয়ে যাচ্ছে, এবং থ্রটলিং ডিভাইসের মাধ্যমে আবার এই কুলেন্টটা প্রেসার কমে গিয়ে লোয়ার প্রেসারে ড্রপ করে এগেইন সেইটা ইভাপোরেটরের মধ্যে দিয়ে ফ্লো করছে। এখন এখানে আসলে দুইটা সাইড আছে, একটা হচ্ছে লো প্রেসার সাইড, একটা হচ্ছে হাই প্রেসার সাইড। হাই প্রেসার সাইড হচ্ছে কম্প্রেসারের পর সে হাই প্রেসার সাইডে চলে যায়, কন্ডেন্সারে সে অনেক হাই প্রেসারে থাকে। অর্থাৎ আমি আগের স্লাইডে চলে যাই যেখানে আমরা সাইকেলটা দেখতে পাচ্ছিলাম। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি আমরা সাইকেলটা দেখতে পারি, অসুবিধা নেই। এখানে এইটা হচ্ছে হাই প্রেসার সাইড ধরে নেওয়া হয়, ঠিক আছে। এন্ড দিস, এই যে 2 থেকে 3 হচ্ছে হাই প্রেসার সাইড, এগেইন 4 1 2 হচ্ছে লো প্রেসার সাইড, অর্থাৎ যেখানে তার প্রেসারটা কমে যে নিচের লাইন এসে চলে আসে, লো প্রেসার সাইড। ওকে, এন্ড দিস ওয়ান ইজ দ্য হাই প্রেসার সাইড। ওকে, আমি আবার পরের স্লাইডে ফিরে আসি। আচ্ছা, এখন এইটা তো সব বুঝলাম, এখন এখানে আসলে কুলিংটা, রেফ্রিজারেশনটা হচ্ছে কোথায়? আমরা তো এই যে ফ্লুইডটা কিভাবে লিকুইড হলো, কিভাবে গ্যাস হলো এটা বুঝতে পারছি, কিন্তু সে কোথা থেকে, সে কখন হিটটা নিচ্ছে, কখন হিটটা ছেড়ে দিচ্ছে? বেসিক্যালি এই যে ইভাপোরেটর, এই স্টেজটা অ্যাকচুয়ালি ফ্রিজের ভেতরের স্টেজ। এখন আপনারা মোটামুটি রিলেট করতে পারবেন হয়তো, এখন আমি যেটা বলবো, এই ইভাপোরেটর স্টেজটা হচ্ছে ফ্রিজের ভেতরের স্টেজ, ঠিক আছে। সে যখন ফ্রিজের ভেতরে যখন ফ্লো করতে থাকে, ফ্রিজের ভেতরের লেয়ার থেকে যখন হিট সে নিতে থাকে, তখন কি হয়, ফ্রিজ থেকে তখন সে অনেক ঠান্ডা অবস্থায় থাকে, যে কন্ডেন্সার থেকে বের হওয়ার পর অনেক ঠান্ডা অবস্থায় থাকে। একে তো কন্ডেন্সার থেকে ঠান্ডা হয়ে বের হয়,
তার উপরে আবার টারবাইনের মাধ্যমে তাকে আরো প্রেসারটা কমিয়ে দিয়ে আরো ঠান্ডা করে দেওয়া হয়। এখন সে একদম ফুললি কুলড অবস্থায় আছে। এখন সে যখন তাকে ফ্রিজের ভেতর দিয়ে ফ্লো করানো হয় তখন কি হয়, ফ্রিজের ভেতরে কিন্তু টেম্পারেচার তার থেকে বেশি থাকে, তাই না? তার থেকে বেশি থাকে বলে তো সে হিটটা নেয়, তার থেকে বেশি থাকে, তখন সে ওখান থেকে তার হিটটা নিয়ে ফ্রিজের ভেতর থেকে সে হিটটা নিয়ে নেয়, নিয়ে কম্প্রেসারে যায়, কম্প্রেসড হয়ে সে এটা এখন এখন কিন্তু সে লিকুইড অবস্থা, এখন হিটটা নিয়ে নিয়ে সে ভ্যাপারে কনভার্ট হয়ে যায় এবং সে কম্প্রেসড হয়ে সে বাইরের এয়ারে বাইরে সেই হিটেড রেফ্রিজারেন্টটা বাইরের এয়ারের সংস্পর্শে পিছনে চলে যায় এবং বাইরের এয়ারের সংস্পর্শে এসে বাইরের এয়ারে সে বাতাসের সাথে সংস্পর্শে এসে সেই হিটটা ছেড়ে দেয়, ঠিক আছে? এবং হিটটা ছেড়ে দিয়ে, অর্থাৎ এখানে কিন্তু কনডেনসেশন হচ্ছে, হিটটা যেহেতু সে বাইরে সংস্পর্শে ছেড়ে দিচ্ছে সাথে সাথে সে আবার লিকুইডে কনভার্ট হয়ে যাচ্ছে। প্রসেসটা আবার একটু বলবেন? আবার বলছি, যে ওকে, এটাই কিন্তু আপনাদের বোঝার প্রসেস, ঠিক আছে? এটা একটু মনোযোগ দিয়ে দেখেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। দ্যাট ইজ, ইভাপোরেটর ইজ ইনসাইড দ্য ফ্রিজ। ইভাপোরেটর হচ্ছে ফ্রিজের ভেতরের পরিবেশ, ঠিক আছে? ইভাপোরেটর হচ্ছে ফ্রিজের ভেতরের পরিবেশ। ফ্রিজের জি ভেতরে ম্যাম। আমরা এখানে রেফ্রিজারেশন সাইকেল ইউজ করছি কেন? কারণ ফ্রিজের ভেতর সময়ের সাথে সাথে আস্তে আস্তে গরম হতে থাকে। যে টেম্পারেচার মনে করেন আমরা রাখতে চাচ্ছি 14 ডিগ্রি সেন্টিগ্রেডে ফ্রিজের ভেতরটা, বা 10 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখতে চাচ্ছি, কিন্তু সময়ের সাথে সাথে দেখা যায় যে ফ্রিজের ভেতরে এয়ারের কারণে হোক, ময়েশ্চারের কারণে হোক, ভেতরে সাবস্টেন্স গুলোর নিজস্ব হিটের কারণে হোক, ভেতরে হিটটা আস্তে আস্তে বাড়তে থাকে ফ্রিজের ভেতরে। তখন আমরা এই কুলেন্টের মাধ্যমে ফ্রিজের ভেতর থেকে হিটটা বের করে নিয়ে আসার চেষ্টা করি। এটা হচ্ছে এই জন্য আমরা রেফ্রিজারেশন সাইকেলটা আসলে চালাই, যে কুলেন্ট দিয়ে ফ্রিজের ভেতরটা আমরা ঠান্ডা করব। এটুকু তো বোঝা গেছে নাকি? বোঝা গেছে? জি ম্যাম। ওকে, এখন আসি। সো ফ্রিজের ভেতরটা হচ্ছে ইভাপোরেটর। ফ্রিজের ভেতরটা হচ্ছে ইভাপোরেটর। সে কি করছে, তার ভেতরের যে হিটটা আছে সে রেফ্রিজারেন্ট যে কুলেন্টটা সেই কুলেন্টকে দিয়ে দিচ্ছে। ওকে, রেফ্রিজারেন্ট কুলেন্টটা যখন ফ্রিজের ভেতরের সারফেসের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে তখন ফ্রিজের ভেতর থেকে সে হিটটা সে নিজের মধ্যে নিয়ে নিচ্ছে, এবং বললাম তার তাপ ধারণ ক্ষমতা প্রচন্ড বেশি, সে তাপ গ্রাহিতা অনেক বেশি, সে এই কুলেন্টটা নিজের মধ্যে নিয়ে নিয়ে সে সে গরম হয়ে যায় এবং খুব দ্রুতই সে ভ্যাপারে কনভার্ট হয়ে যায়। এই ব্যাপারটা কম্প্রেসরের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এই ম্যাম, ব্যাপারটা যখন ফ্রিজের যে কুলেন্টটা ওইটা কম্প্রেসরের মধ্যে দিয়ে যে গরম হয়ে যায়, এটাই তো নাকি? রাইট, মানে রাইট, ফ্রিজের মধ্যে দিয়ে যে কুলেন্টটা যায় অ্যাকচুয়ালি কম্প্রেসরের মধ্যে দিয়ে যে গরম হয় না, কম্প্রেসরে যাওয়ার আগেই সে হিটেড হয়ে যায়, কেননা ফ্রিজ থেকে সে গরমটা অলরেডি নিয়ে নিয়েছে। তাহলে ফ্রিজে কম্প্রেসরে যে ইভাপোরেটরে তাহলে আরো গরম হয়? না, ইভাপোরেটর এখানে অ্যাকচুয়ালি ফ্রিজের ভেতরের রুমটা ইভাপোরেটর হিসেবে কাজ করে। এখানে সাইকেল আমাদের আমাদের সাইকেলের জন্য কম্পোনেন্ট হিসেবে ইভাপোরেটর লাগে, বাট অ্যাকচুয়ালি ফ্রিজের ভেতরের রুমটা এখানে ইভাপোরেটর হিসেবে কাজ করে, এক্সট্রা কোনো ইভাপোরেটর লাগে না আমাদের। ও আচ্ছা। ফ্রিজের ভেতরের রুমটাই তার ভেতরে যে হিটটা ছিল সেটা কুলেন্টকে দিয়ে দেয়, দিয়ে কুলেন্টের টেম্পারেচার বাড়ায় দেয়, ঠিক আছে? এরপর এই হাই টেম্পারেচার কুলেন্টটা কম্প্রেসরের মধ্য দিয়ে ফ্লো করে। ওকে, এই হাই টেম্পারেচার কুলেন্টটা কম্প্রেসরের মধ্য দিয়ে ফ্লো করে প্রেসার আরো বেড়ে যায়। প্রেসার বাড়িয়ে দেওয়ার রিজন হচ্ছে, প্রেসার আমরা চাইলে নাও বাড়াতে পারতাম, কিন্তু প্রেসার বাড়িয়ে দেওয়ার রিজন হচ্ছে যে সে যেন প্রেসার বাড়িয়ে দিলে তার তার অ্যাকচুয়ালি তাপ দিয়ে দেওয়ার ক্যাপাবিলিটিটা প্রেসার, কারণ সেম তার ভেতরে হিটের পরিমাণ তো সেমই থাকলো, সে একটা হিট নিয়ে বের হয়েছে, প্রেসার বাড়িয়ে দিলে ওই অনেক কম ডেনসিটির মধ্যে অনেক বেশি হিট থাকে, অর্থাৎ তার হিট ছেড়ে দেওয়ার ক্যাপাবিলিটি অনেক বেড়ে যায়। ওকে,
কারণ এরপর আমরা হিট ছাড়বো, এবং হিট ছাড়বো কোথায়? পরিবেশে, এনভায়রনমেন্টে। এবং এখানে পরিবেশটাই কাজ করে কন্ডেন্সার হিসেবে। এখন একটা গরম একটা হট একটা গ্যাস, একটা গরম একটা গ্যাস, কুলেন্ট গ্যাস এখন বের হলো ফ্রিজ থেকে ঠান্ডাটা নিয়ে। এখন সে পরিবেশে বাইরের বাতাসের সাথে হিট এক্সচেঞ্জ করবে। এখন সে চলে যায় ফ্রিজের পেছনে, বাইরের বাতাসের সাথে ইন টাচে হিট এক্সচেঞ্জ করে সে বাইরের বাতাসে এয়ার ঠান্ডা, তার ভেতরে গরমটা মানে হিটটা ছেড়ে দিয়ে ঠান্ডা হয়ে যায়। এবং এরপর সে আবার থ্রটলিং ডিভাইসের মাধ্যমে প্রেসার ড্রপ করে। প্রেসার ড্রপ কেন করা হয়? যেন সে আরো বেশি ঠান্ডা হয়। কেননা চিন্তা করে দেখেন, সে একে তো ঠান্ডা হয়েছে বাইরের এয়ারের সাথে সংস্পর্শে থেকে, সে আরো বেশি ঠান্ডা হয় থ্রটলিং ডিভাইসের মাধ্যমে প্রেসারটা ড্রপ করে। কেননা সেটা হিট দেওয়া নেওয়া করছে না, শুধুমাত্র প্রেসার ড্রপ হচ্ছে। এর ফলে কি হয়? আরো বেশি ছড়িয়ে যায় এবং আরো বেশি ঠান্ডা হয়ে যায়। এবং এই ঠান্ডা কুলেন্টটা আবার ফ্রিজের মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং আবার হিট নিয়ে আসে। অনেক কঠিন না আমি বুঝতে পারলাম, একটু কিছুটা তাই না? ঢুকলো মাথায়। এতক্ষণ ধরে সাইকেল পড়ছিলাম, একটু কনফিউজিং লাগছিল তাই না? এখন যখন অ্যাকচুয়ালি প্রসেসটা অ্যাকচুয়ালি দেখা যায়, তাহলে কিন্তু জিনিসটা এত কঠিন না। জাস্ট সাইকেলটা থিওরিটিক্যাল সাইকেল, এখন তো কিছু করার নাই, এটা তো পড়তেই হবে। এখন এইটাই অ্যাকচুয়ালি রেফ্রিজারেশন সাইকেল। ওকে, আর অ্যাকচুয়ালি এখানে বোঝার কিছুই নেই আমাদের। এয়ার রেফ্রিজারেশন সাইকেল, এখন এইখানে নিচে যে ছবিটা দেওয়া হয়েছে, পিএইচ ডায়াগ্রাম অফ ভ্যাপার কম্প্রেশন সাইকেল। তো এটা পিএইচ ডায়াগ্রামটা না দেখে আপনারা বেটার হয় টিএস ডায়াগ্রামটা, যেটা এর আগের স্লাইডে দেখালাম, সেটাই দেখেন, ঠিক আছে? কারণ পিএইচ ডায়াগ্রামে থেকে এখানে পি দেখানো হয়েছে কেননা প্রেসারটা কিভাবে চেঞ্জ হচ্ছে এটা দেখানো হয়েছে, বাট পিএইচ এর থেকে পিএইচটাও দেখেন, বাট পিএইচ এর থেকে টিএসটা দেখে বোঝা সুবিধা কম্পারেটিভলি। ওকে, আচ্ছা, এয়ার রেফ্রিজারেশন সাইকেল এখন আমরা যাই। এয়ার রেফ্রিজারেশন সাইকেল হচ্ছে বেসিক্যালি যেটা আমরা বললাম এখানে গ্যাস রেফ্রিজারেশন সাইকেল অর্থাৎ এয়ার রেফ্রিজারেশন সাইকেল, সে তার পুরো সাইকেলেরই কোনো সময় সে লিকুইডে, পুরোপুরি লিকুইডে কনভার্ট হবে না। সব পুরো টাইমেই সে কোনো না কোনো ভাবে গ্যাস আকারে সে থাকবে। এটা হচ্ছে এয়ার রেফ্রিজারেশন সাইকেল, ঠিক আছে? এইটা হচ্ছে বেসিক্যালি air refrigeration cycle uses something similar to an open circuit reverse Brayton cycle, যেটা একটু আগে আপনাদেরকে আমি বললাম, সেটা অ্যাকচুয়ালি বলছে এয়ার রেফ্রিজারেশন সাইকেল হচ্ছে, ব্রেটন সাইকেল হচ্ছে গ্যাস পাওয়ার সাইকেল অর্থাৎ এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল, ঠিক আছে? তো ওইটারই রিভার্স ভার্সনটা হচ্ছে অপোজিট দিকে ঘুরবে, অর্থাৎ তাপ ছেড়ে দেওয়ার সাইকেলটা হচ্ছে এয়ার রেফ্রিজারেশন সাইকেল। The compressed air is cooled at constant pressure followed by an expansion process in a turbine. Finally, the cooled gas absorbs heat from the refrigerated space. এই যে এখানে অ্যাকচুয়ালি যে কথাগুলো একটু আগে বললাম সেই কথাগুলো এখানে লেখা আছে আপনাদের বোঝার জন্য। Compressed air cooled at constant pressure followed by expansion process at a turbine. Finally, the cooled gas absorbs heat from the refrigerator space. Cooled গ্যাসটা রেফ্রিজারেটর স্পেস থেকে হিটটা নেয়। Since the cooling at constant pressure is not isothermal, the COP of the system is lower than, আচ্ছা, lower than what? আচ্ছা, আমি হয়তোবা লেখার সময় আমি লেখার সময় হয়তোবা এই পিডিএফ এ যখন কনভার্ট করতে হয়তোবা কিছু ওয়ার্ড চলে গিয়েছে মেবি। আচ্ছা, ঠিক আছে, এটা সিওপি অ্যাকচুয়ালি মেইনলি ভ্যাপার অ্যাবজর্পশন সাইকেল অথবা ভ্যাপার কম্প্রেশন সাইকেলের রেফ্রিজারেশন সাইকেলের থেকে অনেক কম হয় কম্পারেটিভলি, ঠিক আছে? আচ্ছা, they involve simple lighter components which make them suitable for aircraft cooling where air compressors and turbines are already available.
তো এই ক্ষেত্রে যেহেতু টারবাইন আমাদের এক্সট্রা সেট করা লাগে না, এয়ার এর ক্ষেত্রে ইঞ্জিন কুলিং এর ক্ষেত্রে এই রেফ্রিজারেশন সাইকেলটা ইউজ করা হয়। এখানে যেহেতু এয়ার এর অলরেডি টারবাইন ব্লোয়ার থাকে, সো ওই টারবাইনের মাধ্যমে আর কি এয়ার রেফ্রিজারেশন সাইকেল ইউজ করে এয়ারক্রাফটে ইঞ্জিন কুলিং করা হয়, ঠিক আছে। Atmospheric air is compressed using compressor, cooled by the surrounding air. So basically এখানে প্রসেসটা এয়ারক্রাফটের ইঞ্জিন কিভাবে কুলিং করা হয়, সারাউন্ডিং এয়ারের মাধ্যমে অ্যাকচুয়ালি কুলিং প্রসেসটা করা হয় এবং টারবাইনের মাধ্যমে প্রেসার ড্রপটা করা হয়। হ্যাঁ, এবং তারপর এখানে যে রেফ্রিজারেটর স্পেসটা, অ্যাকচুয়ালি আমাদের এয়ারক্রাফটের ভেতরের যে কেবিনটা সেইটা, অর্থাৎ এয়ারক্রাফটের ভেতরে যে আমরা ঠান্ডা লাগে আমাদের যখন এয়ারক্রাফটের ভেতরে যখন আমরা কেবিনের ভেতরে এসির মতো ইউজ করি, সেটা অ্যাকচুয়ালি এক্সট্রা কোনো এসি ইউজ করা হয় না। রেফ্রিজারেশন সাইকেলের মাধ্যমে এয়ারক্রাফটের টারবাইন ইউজ করে এবং বাইরের পরিবেশকে ইভাপোরেটর হিসেবে ইউজ করে, কন্ডেন্সার হিসেবে ইউজ করে, বা ভেতরের যে রুমটা সেটা হচ্ছে আমাদের রেফ্রিজারেটর স্পেস অর্থাৎ ইভাপোরেটর হিসেবে ইউজ করে। আর টারবাইন তো থাকেই, এয়ারক্রাফটের নিজস্ব টারবাইন, এবং একটা থ্রটলিং ভালভ ইউজ করা হয় যেটার মাধ্যমে আর কি প্রেসারটা ড্রপ করা হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে এয়ারক্রাফটের ভেতরে এসি সিস্টেম কি করে মানে মেনটেন করা হয়, এয়ার কন্ডিশনিং কি করে করা হয়, ঠিক আছে। এক্সট্রা কোনো এসি না ইউজ করেই আমরা এটা মানে এয়ারক্রাফটের ভেতরে কেবিনটা কুলিং করতে পারি এই রেফ্রিজারেশন সাইকেল ইউজ করে। এখানে আমরা বেসিক্যালি ব্রেটন সাইকেল যা বললাম সেই ব্রেটন সাইকেলটা দেখানো হয়েছে, এবং সেটার সাথে রিলেভেন্ট কম্পোনেন্ট গুলো কম্প্রেসার, হিট এক্সচেঞ্জার, টারবাইন, এগেইন হিট এক্সচেঞ্জার, ইভাপোরেটর, কন্ডেন্সার, এই জিনিসগুলো আসলে দেখানো হয়েছে। ওকে, মেন আপনাদের রেফ্রিজারেশন সাইকেলের অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল সাইকেলটা এটা দেখা দরকার, এবং আপনারা যদি ব্লক ডায়াগ্রাম ইউজ করতে চান সেক্ষেত্রে এই যে কোল্ড রেফ্রিজারেটেড এরিয়া এবং ওয়ার্ম এনভায়রনমেন্ট এইভাবে ছেড়ে দিচ্ছে, এটা দিয়ে আপনারা যদি ডিটেইল ব্যাখ্যা করে জিনিসটা আসলে বোঝাটা অনেক ইজিয়ার হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এখন জাস্ট আমরা পরবর্তীতে যে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো দেখবো, আজকে সেটা দেখবো না, পরবর্তীতে দেখাবো আপনাদেরকে। জাস্ট আজকে সেটার জন্য কিছু নেসেসারি থিওরি দেখিয়ে দিব। 4 measures of compositions of a mixture। আচ্ছা, আরেকটা কথা আমি মিস আউট করে গেছি, সেটা হচ্ছে এখানে কেন ওপেন ব্রেটন সাইকেল বলছে, বিকজ আমরা একটু আগে বলেছিলাম না যে ওপেন ব্রেটন সাইকেলে কি হয়, বাইরের এয়ারটা ইউজ করে, এখানে কিন্তু অ্যাকচুয়ালি বাইরের এয়ারটাকে ইউজ করা হচ্ছে, ঠিক আছে। এই জন্য ওপেন ব্রেটন সাইকেল বলা হচ্ছে এখানে। ওকে, বাইরের এয়ারটা ইউজ করে কুলিংটা এবং অ্যাকচুয়ালি কুলেন্ট ফ্লো এই যে এয়ারক্রাফটের ক্ষেত্রে কুলেন্ট ফ্লোটা তো বাইরের এয়ারটাকে ইউজ করে করা হচ্ছে, ঠিক আছে। দ্যাটস ওয়াই এখানে ওপেন ব্রেটন সাইকেল ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে, ঠিক আছে। সব ক্ষেত্রে এটা করা হয় না, সাধারণত ক্লোজ সাইকেলে ইউজ করা হয় ল্যাবরেটরি বা অন্য কাজের জন্য। আচ্ছা, 4 মেজার অফ কম্পোজিশন অফ মিক্সচার। আমরা যখন মিক্সচার, এটা আপনারা অলরেডি জানেন, এগুলো জাস্ট আপনাদের মাইন্ড রিফ্রেশার। দ্যাট ইজ, আমরা যখন গ্যাস লিকুইড একটা মিক্সচার নিয়ে কাজ করি, সেই মিক্সচারটার কম্পোজিশন আমরা কি করে দেখাই, মোল ভগ্নাংশ মনে আছে, মোলার ফ্র্যাকশন সেটা দিয়ে দেখানো যায়, মাস ফ্র্যাকশন দিয়ে দেখানো যায়, কোয়ালিটি সেটা দিয়ে দেখানো যায়, তাই না? সেটা তো অলমোস্ট একই। তারপর পার্শিয়াল প্রেসার ফাংশন, পার্শিয়াল ভলিউম, এগুলো দিয়ে দেখানো যায়। পার্শিয়াল প্রেসার কি মনে আছে, আমরা ইন্টারে কেমিস্ট্রিতে পড়েছিলাম যে কোন একটা গ্যাস মিক্সচারের পুরো ভলিউমটা যদি খালি যে কোনো একটা সিঙ্গেল গ্যাস মানে দখল করে, সে যে প্রেসারটা দেয় সেটাই পার্শিয়াল প্রেসার, মনে আছে ডাল্টনের আংশিক চাপের সূত্র। জি ম্যাম। তো এখানে অ্যাকচুয়ালি পার্শিয়াল প্রেসার, যেহেতু আমাদের মিক্সচারের একটা অনেক সময় ম্যাথে বাই চান্স দেওয়া থাকতে পারে যে এই গ্যাসের পার্শিয়াল প্রেসার এত, কারণ কুলেন্টটা আমাদের, টু বি অনেস্ট, প্র্যাকটিক্যালি আমি এখানে একটা সিঙ্গেল কুলেন্টের ফ্লো দেখালাম, প্র্যাকটিক্যালি কিন্তু কুলেন্টটা একাধিক কুলেন্টের একটা মিক্সচার ইউজ করা হয়, একদম অপটিমাম একটা মিক্সচার ইউজ করা হয়, ঠিক আছে।
সো এই জন্য এখানে আমাদের পার্শিয়াল প্রেসার, মোল ভগ্নাংশ এই টার্মগুলো ইউটিলাইজেশন অনেক বেশি হয়ে যায়। বিকজ আপনি যদি পানির ভিতর মনে করেন আপনি চিনি মিক্স করছেন, সেটার কিন্তু এক ধরনের স্পেসিফিক হিট হবে, আবার শুধু পানির স্পেসিফিক হিট এক রকমের, শুধু চিনি স্পেসিফিক হিট এক রকমের, তাই না? সো এই জন্য যেটা যখন যখন আপনি মিক্সচার ইউজ করছেন, মিক্সচারে প্রতিটা এলিমেন্ট কি পরিমাণ আছে সেটা আপনাকে আগে বের করে নিতে হবে, তারপর আসলে সেটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? তো এই জন্য পার্শিয়াল প্রেসার যে নিচে আমি সংজ্ঞাও দিয়ে দিয়েছি, ভুলে গেলেও কেউ কেউ যদি ভুলেও যান পার্শিয়াল প্রেসার কাকে বলে, সমস্যা নেই, সংজ্ঞা দেওয়া আছে। ইন আ মিক্সচার অফ গ্যাসেস it is the pressure each gas would exert if it existed alone at the mixture temperature and volume. যদি একটা গ্যাস মিক্সচারে ওই গ্যাসটা একাই থাকে তাহলে সে যে পরিমাণ প্রেসার দিবে সেইটাই হচ্ছে পার্শিয়াল প্রেসার, ঠিক আছে, ওই টেম্পারেচার আর ওই ভলিউমে। ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার কি বলে, যে কোন গ্যাসের টোটাল প্রেসার যত, সেটা তার প্রতিটা উপাদানের, কোন গ্যাস মিক্সচার টোটাল প্রেসার যত, সেটা তার প্রতিটা উপাদানের পার্শিয়াল প্রেসারের যোগফল, সামেশন। মনে আছে কি? এখানে লিখেও দিছি আমি, একটু রিভিউ করে নেওয়ার জন্য জাস্ট। অ্যামাগাটস ল অফ পার্শিয়াল ভলিউম, এটা আপনারা হয়তো বা পড়েন নাই। এটা হচ্ছে পার্শিয়াল প্রেসারের মতোই পার্শিয়াল ভলিউম, ঠিক আছে? সো প্রতিটা গ্যাস, পার্শিয়াল ভলিউম হচ্ছে বেসিক্যালি পার্শিয়াল প্রেসারের মতোই একটা গ্যাসের নিজস্ব যে ভলিউম সেটা হচ্ছে পার্শিয়াল ভলিউম। ওকে, একটা গ্যাস মিক্সচারে শুধু যদি ওই গ্যাসটা থাকে সেক্ষেত্রে তার যে ভলিউমটা সেটাই হচ্ছে পার্শিয়াল ভলিউম, এবং এই গ্যাস মিক্সচারের টোটাল ভলিউম হচ্ছে ওই গ্যাসের পার্শিয়াল ভলিউম গুলো অ্যাকচুয়ালি সামেশন। ওকে, আচ্ছা, পার্শিয়াল প্রেসারের মতো অ্যাকচুয়ালি পার্শিয়াল ভলিউমের ফর্মুলাটা। আর সাইক্রোমেট্রি আমরা আসলে যেহেতু রেফ্রিজারেশনের উপর ডিটেল একটা কোর্স করেছিলাম, আপনাদের আসলে সিলেবাসে সাইক্রোমেট্রি জিনিসটা নেই। সাইক্রোমেট্রি জিনিসটা হচ্ছে কোন একটা রেফ্রিজারেন্ট, কুলেন্ট অথবা যে কোনো একটা সাবস্টেন্সের প্রেসারের সাথে সাথে রিলেটিভ হিউমিডিটি কতটুকু রিলেটিভ হিউমিডিটি প্রেসারের সাথে সাথে তার টেম্পারেচার কতটুকু চেঞ্জ হয় সেটা ট্রায়াল এন্ড এররের মাধ্যমে একটা চার্টের মাধ্যমে দেখানো হয়, এটাই হচ্ছে সাইক্রোমেট্রিক চার্ট বলে, ঠিক আছে? এইটা আপনাদের সিলেবাসে নেই, তাও আমি এটা রেখেছি এই কারণে যে জাস্ট সংজ্ঞাটা দেওয়ার জন্য, যে আপনার জাস্ট জেনে রাখলেন যে সাইক্রোমেট্রি জিনিসটা কি। এটা একটা চার্ট, ওকে, জাস্ট সিম্পলি একটা চার্ট, একটা ছবির মতো, গ্রাফের মতো, যেখানে রিলেটিভ হিউমিডিটির সাথে সাথে একটা সাবস্টেন্সের টেম্পারেচার কতটুকু চেঞ্জ হয় সেটা আর কি দেখা যায়। ওকে, আর vapor pressure is the partial vapor pressure বলতে হচ্ছে partial pressure is the partial pressure created by vaporization of a liquid in a gas. একটা গ্যাসের ভিতর যদি একটা লিকুইড গ্যাসের ভিতর একটা লিকুইড মিক্সচার অবস্থা আছে, সেই লিকুইডটাকে যদি আপনি তখন আবার তাপ দিয়ে ওটাকেও যদি গ্যাসে কনভার্ট করে দেন, সেই যে এক্সট্রা প্রেসারটা দিবে সেটাই হচ্ছে ভ্যাপর প্রেসার। ওকে, ফর স্যাচুরেটেড এয়ার দ্য ভ্যাপর প্রেসার ইজ ইকুয়াল টু দ্য স্যাচুরেশন প্রেসার অফ ওয়াটার এট দ্যাট টেম্পারেচার। ওকে, অ্যাকচুয়ালি এগুলো যে সংজ্ঞা আপনাদের যা জানার জন্য, যেটা আমরা এরপরে যখন আমরা ম্যাথ করব তখন আপনাদের জন্য বোঝা আরো ইজিয়ার হবে। আজকে ম্যাথটা দেখাবো না, বিকজ আজ এমনি 8:30 বেজে, আমি চাচ্ছিলাম এক ক্লাসের মধ্যে শেষ করতে, কিন্তু একটু বেশি সময় নিয়ে ফেললাম। অসুবিধা নেই, আজকে 2টা ক্লাস হিসেবে কাউন্ট হবে। আমাদের আসলে সিলেবাস অলমোস্ট শেষ থার্মোডাইনামিক্স এর, এরপর আমরা হিট ট্রান্সফার শুরু করব। আপনারা হয়তো বা বুঝতে পারছেন আমরা অনেকটা হিট ট্রান্সফারের দিকে চলে আসছি। সো এখন পর্যন্ত আজকে রেফ্রিজারেশন যা পড়ালাম, এটা রেফ্রিজারেশন টপিকটা আসলে আমি জিস্টে পড়ানোর ট্রাই করছি, কারণ এটা অনেক বড় একটা টপিক। এটা জিস্ট ব্রিফে পড়ানোটা একটু টাফ, মানে একটু হয়তো বা খাপছাড়া মনে হচ্ছে, কিন্তু মানে আসলে পড়াতে গেলে অনেক বেশি পড়ানো হয়ে যায়। আমি যে আপনাদের সিলেবাসে জাস্ট এটার টপ মানে সাইকেলটা, রেফ্রিজারেশন সাইকেলটা আছে, আর কিছুই নেই তো আর কি। কিন্তু যে সাইকেলটা তো মুখস্থ করলে আসলে কিছু জানাই হয় না, দ্যাটস ওয়াই একটু হালকা থিওরিও পড়ালাম, একটু ম্যাথও দেখাবো। ওকে, তো নেক্সট দিন ইনশাআল্লাহ আপনাদেরকে ম্যাথ দেখাবো এবং তারপর হিট ট্রান্সফারে চলে যাবো আমরা, ঠিক আছে?
কোনো কোশ্চেন আছে কি এখন পর্যন্ত? ওকে ম্যাম। ওকে, তাহলে তো ভালো হয়। কোনো কোশ্চেন আশা করি নাই। না, কোনো কোশ্চেন না থাকলেও সমস্যা নেই। এর পরের ক্লাসেও বলতে পারেন, যেহেতু আমরা ম্যাথ করবই। তো ইনশাল্লাহ এর পরের ক্লাসে দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন সবাই, ঠিক আছে? ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম।